লাজবধূ হয়েছিস নাকি? আমার সাথে কথা বলতে লজ্জা পাচ্ছিস যে? আসসালামু আলাইকুম। ধুর, কথার মাঝখানে কেউ সালাম দেয় নাকি? দের ব্যাটারি কোথাকার। না মানে না মানে আজ প্রথমবার ফোনে কথা বললাম তো। ও, আর কোনো কথা নেই দুজনার মাঝে। সানান নীরব হয়ে আছে মেয়েটির কথা শোনার আকাঙ্ক্ষায়। সাহেরের তো বুক ধক ধক করছে। ভালোবাসার মন রাঙা আবেশে এক ধারা হারা খুশির ছন্দ এসে হৃদয় ছুঁয়ে দিচ্ছে আলতো করে। প্রেম প্রেম খুশিরা সানায় সুর তুলছে হৃদয় গহীনে। সেই সুরে রাগে রাগিনী হয়েছে মেয়েটির অবাধ্য হৃদয় কণ্ঠ। আধো আধো লাজের আবেশে হয়েছে এখন লাজ নম্র। সে যে একদমই শোনাতে চায় না কোনো কিছু। সানান খানিকক্ষণ অপেক্ষা করে নিজেই কথা বলেছে আদেশের সুরে। এখনই লাজবধূ হবার দরকার নেই তো। যাক, বিয়ে বাড়িতে সাবধানে থাকবেন আপনি। কথাটা বলেই ফোন কেটে দেয় ডাক্তার সাহেব। শাহের খুশি খুশি ছন্দে হারিয়ে আবারও ফিরে এসেছে মেহেকের সেই কক্ষে। সায়ন মেহেক কেউই নেই এখানে, কি করে থাকবে? এখানে তো ঘটেছে এক ভিন্ন ঘটনা। তখন মেহেক কানে হেডফোন তুলে পিসিতে মগ্ন ছিল ভাইয়ের সঙ্গে ভিডিও কলে যুক্ত হবার প্রচেষ্টায়। কিছুতে ইন্টারনেট কানেকশন পাচ্ছিল না মেয়েটা। শাহের ফোন নিয়ে চলে আসার পরে সায়ন কাছে গিয়ে মেহেকের পোড়া কপালটি পরখ করেছে। তখন সায়নকে উদ্বিগ্ন কণ্ঠে মেহেক জানায়, পিসিতে কানেকশন পাচ্ছে না কেন সায়ন ভাইয়া? আবার নতুন করে ব্রাউজার ওপেন কর, কানেকশন সহজ হয়ে যাবে। কানে হেডফোন নিয়ে মেয়েটি প্রশ্ন করে যায়, কি কি করব? নতুন করে ব্রাউজ ওপেন কর। কি আরে ব্রাউজ খোল। কি আমি ব্লাউজ খুলবো? ছি 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 সায়ন ভাইয়া, আমার এখানে একা পেয়ে তুমি ব্লাউজ খুলতে বলছো? চরম অবাকে সুরে কথাগুলো বলেই মেহেক বিদ্যুৎ বেগে ঘর থেকে বেরিয়ে যায়। নিজ কানে হেডফোন রেখে ব্লাউজকে ব্লাউজ ভেবেছে মেয়েটির খেয়ালের ভুলে। আর বেচারা সায়নকে বিনা দোষে ব্লাউজ খুলতে চাওয়ার অপবাদ দিয়ে দিল। ফুপাতো বোনের কণ্ঠে এমন অপ্রীতিকর কথা শুনে হিম হয়ে যায় সায়ন। তারপর নিজেও ধীরে ধীরে প্রস্থান করে হতাশ বদনে। বিয়ে বাড়ির রংধনুর ন্যায় রঙিন সাজে সজ্জিত মানুষজন বাহারি পোশাকে সেজেছে বরযাত্রী হবার অভিপ্রায়। মাঠের একপাশে রূপমদের বাড়ি, উল্টো পাশে বিয়ের পাত্রীর বাড়ি। মাঠের মাঝে বিশাল প্যান্ডেল সাজিয়ে বিয়ের আয়োজন করা হয়েছে। স্থানীয় মসজিদে জুমার নামাজ শেষে সবাই এসেছে প্যান্ডেলে। পাত্রীকে এখনই নিয়ে আসা হবে স্টেজে। আজ এই বিয়ের দিনে হাসির বাঁধ ভেঙেছে রূপমের চোখে মুখে। মনে হয় যেন জীবনে আজই সবচেয়ে খুশি ছেলেটি। এই খুশি খুশি লগ্নে আচানক এক দুঃসংবাদ আসে পাত্রীর বাসা থেকে। জুমার নামাজের সময় নাকি পাত্রী পালিয়েছে গোপনে। পুরনো প্রেমিকের সাথে পালিয়েছে মেয়েটি। পাত্রীকে খোঁজার কোনো তাড়া নেই রূপমদের মাঝে। রূপম আর বাতেন প্যান্ডেল থেকে সোজা ফিরে এলো ঘরে। এসেই রূপম নানি মেহেরুন্নেসার পায়ে পড়ে অনুরোধ করছে, নানি, শেহেরকে বিয়ে দাও আজ আমার সাথে, নয়তো এত এত মানুষের মাঝে আমাদের মান সম্মান কিছুই থাকবে না। বাবা বাতেনও হাতে ধরে বিনীত অনুরোধ করছেন মেহেরুন্নেসার নিকট। বড় ফুপু আলিয়া তো আরও এক কাঠি উপরে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে হাতে পায়ে ধরছে বয়োবৃদ্ধা মায়ের। শেহরের কেন যেন মনে হচ্ছে এসব পূর্ব পরিকল্পিত। মেয়েটা আনমনে ভাবছে রূপমী হয়তো ওই মেয়েকে পালাতে সাহায্য করেছে আমায় বিয়ে করার বাহানায়। বিয়ে বাড়িতে উপস্থিত আত্মীয় স্বজনরাও মেহেরুন্নেসাকে পরামর্শ দিচ্ছেন রূপমের সাথে শেহরকে বিয়ে দেওয়ার জন্য। এই পরিস্থিতিতে বৃদ্ধা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছেন। এহেন দুঃসময় শেহের ফোন নিয়ে বেরিয়ে গেল আড়ালে। আচানক এক দুর্যোগের পূর্বাভাস যেন এলো মেয়েটির হৃদয় আকাশে। সে আকাশে চুপিসারে চলছে, বজ্রপাত দাউ দাউ করে জ্বলছে। বজ্রপাতের আগুন হৃদয় গহীনে। সে আগুন নিভাতে আড়ালে লুকিয়ে মেয়েটি ফোন দিল সানানকে। মৃদু আওয়াজে খানিক রিং হবার পরে রিসিভ করেছে সানান। হ্যালো, হ্যালো, কি কিছু বলবি? রূপম ভাইয়ার হবু বউ পালিয়েছে। আমার মনে হয় এটা পরিকল্পিত, কারণ উনি এখন আমায় বিয়ে করতে চায়। কি কি বললি? অবাকের সুরে উচ্চস্বরে শুধিয়েছে সানান। আপনি যা শুনেছেন তা ঠিকই আছে। এখন আমি কি করব বলুন তো? তোকে কিচ্ছু করতে হবে না। আমি এখনই বিয়ে বন্ধ করছি। আর 20 মিনিটের মধ্যে সব প্রমাণ নিয়ে আমি আসছি বিয়ে বাড়িতে। সূর্যের প্রখর তাপ ধীরে ধীরে কমতে শুরু করেছে ধরা থেকে। মনের উত্তাপ কিন্তু কমেনি, আরও মৃদু মৃদু আছে বাড়ছে ক্রমান্বয়ে। এক ক্ষুব্ধ হৃদয় নিয়ে হতাশ বদনে সানান এসেছে বিয়ে বাড়িতে। উৎসুক মানুষের কমতি নেই এখানে। জোর কদমে রূপমের কাছে আসে সবাইকে পেছনে ফেলে। সেই হুজুর দাদাও হাসি মুখে রয়েছেন এই বিয়ে বাড়িতে। দ্রুত পায়ে তিনি সহ সবাই এসেছেন সানানের নিকটে। স্যারকে বিয়ে না দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার নির্দেশ দিয়েছিল সানান। উৎসুক জনতা এখন শুনতে চায় এমন নির্দেশের কারণ। বড় ফুপা বাতেন জোর কদমে এগিয়ে এসে সুধায়, তোমার নাকি কি কথা আছে রূপম শেহরের বিয়ের আগে? কেন বিলম্ব করছো আজকের বিয়ের অনুষ্ঠান? বড় বড় মেহমানরা সবাই তো বসে আছে, বিয়ের দিন কেউ এইভাবে দেরি করায়? সেন্স নেই তোমার? সানান বসে যায় একটা চেয়ার টেনে। ফুপার উদ্দেশ্যে শান্ত স্বরে বলে ওঠে, অনেকগুলো প্রশ্ন করেছেন, আমি সব প্রশ্নের সত্যি জবাব দেব। বিশ্বাস অবিশ্বাস আপনাদের ব্যাপার। বাতেন বিরক্তি সুর টেনে বলে,
বলো কি বলতে চাও? বলে শির উঁচিয়ে ধীরে ধীরে জবাব দেয় সানান। আরিয়ানা সেহেরকে আপনারা বিয়ে দিতে যাচ্ছেন, কিন্তু ওর তো বিয়ে হয়ে গেছে, সে একজনের স্ত্রী। মানে কবে বিয়ে হয়েছে শেহরের? কার সাথে? রূপম ভীষণ উৎকণ্ঠিত ভঙ্গিতে প্রশ্ন করে। এই বুধবার বিয়ে হয়েছে আমার সাথে। সানানের জবাব শুনে হুজুর দাদা চেঁচিয়ে বলল, এতদিন তো স্বীকারই করো নাই যে প্রেম আছে, এখন একদম বিয়ে করে আইছো? এটাও কি অ্যাক্সিডেন্ট? সানান জবাব দেবার পূর্বে রূপম হতবাকে সুরে হুজুরের উদ্দেশ্যে বলছে। তার মানে ওরা প্রেম করতো? হুজুর এবার নীরব হয়ে আছেন, নির্বাক বদনে রাগের বশে আচানক একটা কথা বলেই দিয়েছেন। অন্যের চরিত্র নিয়ে পাবলিক প্লেসের কথা বাড়াতে ইচ্ছুক নন এই বয়োবৃদ্ধ ভদ্রলোক। রূপম অগ্নিচোখে সানানের মুখোমুখি দাঁড়িয়ে বলছে, আমার এখনো মনে হয় তুই মিথ্যা বলছস। কি প্রমাণ আছে তোর কাছে যে বিয়ে করছস? আজ নানা বাড়ি থেকে প্রমাণ সাথে নিয়ে বের হয় সানান। হাত বাড়িয়ে কাবিনের একটা প্রিন্টেড কপি রূপমকে দেখায় ছেলেটি। রূপম চোখ বুলিয়ে নিয়ে চিৎকার করে বলে যায়, আমি এত কষ্ট কইরাও শেহরের মন পাইলাম না, আর তোরে গোপনে মন দিয়া দিল। কতদিন ধরে সম্পর্কে ছিলি তোরা? কোনো সম্পর্কেই ছিলাম না আমরা, পুলিশের লোক উঠিয়ে নিয়ে বিয়ে দিয়েছে। এই যে হুজুর বলল তোরা সম্পর্কে ছিলি, হুজুর কি মিথ্যা বলছে নাকি? সেদিন কি করছিলি তোরা যে ধইরা নিয়া বিয়ে দিয়ে দিল? এরই মাঝে দূর থেকে বইয়ের দর্শন পায় সানান। হতাশ বদনে আশার ঝলক আসে চুপিসারে, নয়ন থমকে যায় লাজবধূর পানে। রূপমের প্রশ্নের জবাব দেবার পূর্বে বড় ফুপা বাতেন বলে যায়, নিশ্চয়ই রাস্তাঘাটে কোনো ফষ্টি নষ্টি করছিল, নয়তো পুলিশ ধইরা নিয়ে বিয়া দিব কেন? চরম বিরক্তি সুরে সানান জবাব দেয়, রূপম ভাই সেদিন সেহেরকে তুলে এনেছিল বিয়ে করার জন্য, কিন্তু পুলিশই তখন মেয়েটিকে ওনার হাত থেকে বাঁচায়। তারা খোঁজ নিয়ে জানতে পারে আরিয়ানা সেহের একজন পুলিশ অফিসারের মেয়ে। এমন এতিম মেয়েটির জীবন নিয়ে পুলিশ চিন্তিত ছিল, তাই জোর করে আমার সাথে বিয়ে দিয়ে দিল। কি আজে বাজে বকছিস? রূপম ধমকে সুরে বলে। সব ঘটনা খোলসা, তোমার কথায় কিছু বুঝতে পারছি না। সানান জানে হয়তো আজকেও বিশ্বাস করতে চাইবে না তাকে, তবুও সত্যিকারের ঘটনাটাই জানিয়ে যায় বড় ফুপাকে। আপনার সুপুত্র রূপম কিডন্যাপ করার কারণে সেহের শুধুই কিডন্যাপের ভয় পেত। বুধবার ভার্সিটি শেষে কিডন্যাপ হবার ভয়ে মেয়েটি চলে যায় বান্ধবীর বাসায়। দাদি ভীষণ অনুরোধ করে আমায় আনতে পাঠায় সেহেরকে। আমি গিয়ে ওকে নিয়ে রিকশায় ফিরছিলাম রাস্তার মোড়ের দিকে। হঠাৎ দুটো মাইক্রো এসে আমাদের পথ আটকে দেয়। সেহের আচানক লাফ দেয় রিকশা থেকে। আমি ওকে ধরে আটকাতে যাই, তখন পেছনে থাকা মাইক্রোটি রিকশায় জোরে ধাক্কা দেয়। আমি পড়ে গিয়ে স্পটে জ্ঞান হারাই। সেহেরও কিছুটা ব্যথা পায়। জ্ঞান ফেরার পরে আমি নিজেকে আবিষ্কার করি একটি ঘরে। সেহের তখন ছিল আমার শিয়রের পাশেই। ওরা কোনো ক্ষতি করেনি মেয়েটির। ওদের শর্ত ছিল আমি যদি সেহেরকে বিয়ে করি তবে আমাদের দুজনকে ছেড়ে দেবে। আমি তখন পুলিশকে ফোন দিতে চাই, ওরা জানায় ওরা নিজেরাই পুলিশের লোক, আইডি কার্ডও দেখায়। ওদের ভাষ্যমতে রূপম শীঘ্রই সেহেরের বড় কোনো ক্ষতি করতে পারে, তাই বিয়ে করে সেহেরের দায়িত্ব নিতে হবে আমায়। অন্যথায় ওরা আমাদের দুজনকে মিথ্যে মামলায় জেলের ভাত খাওয়াবে। ওসব মিথ্যে মামলার ভয় আমি করিনি। কদিন আটকে রাখবে ওরা আমায় মিথ্যে মামলায়? তবে সেহের তো মেয়ে মানুষ, ওর জেলে যাওয়াটা কলঙ্কের ন্যায় হয়ে যাবে। বাবা মা হারিয়ে জীবনে অনেক কষ্ট করেছে মেয়েটি, ওকে তো আর কষ্ট দেয়া যায় না। ওদের সাথে আমার অনেক দর কষাকষি হয়, কিন্তু ওরা জেলে পাঠানোর সিদ্ধান্তে অটল থাকে। আমাকে নিয়ে সেদিন আমি ভাবিনি, কিন্তু ওদের হাত থেকে সেহেরকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না। তাই আমি মেয়েটিকে সেখানেই বিয়ে করি, মুক্ত করে নিয়ে আসি পুলিশের হাত থেকে। পুলিশের খেয়ে কোনো কাজ নেই যে তোর সাথে সুন্দরী ধরে বিয়ে দিয়ে দিব? রূপম ক্ষুব্ধ স্বরে প্রশ্ন করে সানানকে। আমিও সেটাই অনুসন্ধান করতে বের হয়েছি রূপম ভাই। অন্য কোনো কারণ আছে কিনা, কেন আমার সাথে বিয়ে দিল সেহেরকে? তবে পুলিশ তো বিয়ের পূর্বেই বলে দিয়েছে তোমার হাত থেকে বাঁচানোর জন্য আমার সাথে বিয়ে দিয়েছে। পুলিশ হয়তো অনুসন্ধান করে জানতে পেরেছে তুমি এই বিয়ের দিনই ব্ল্যাকমেল করে ওকে বিয়ে করতে চাইবে, তাই হয়তো আগে ভাগেই আমার সাথে বিয়ে দিয়ে কাজ সেরে ফেলেছে। পুলিশের তো আর কোনো কাজ নেই যে আমার বিয়ের গোপন প্ল্যানও যাই না যাইব। দেখো রূপম ভাই, আমি তো আগেই বলেছি আমাদের বিয়ের পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে। আমি এখনো সেসবের কিছুই জানি না। তবে তুমি কিন্তু একবার সেহেরকে কিডন্যাপ করে পুলিশের নজরদারিতে ছিলে। পুলিশ অবশ্যই এটা নিয়ে তদন্ত করেছে, তখনই হয়তো তোমার গোপন প্ল্যান আন্দাজ করতে পেরেছে। তাই তোমার শিয়াল মার্কা প্ল্যান শুরু করার আগেই সেহেরকে আমার সাথে বিয়ে দিয়েছে। এই সবও বিশ্বাস করতে কস? পুলিশ কেন তোর সাথে এমন বেআই খেলবো? শ্বশুর জামাইও তো খেলতে পারে। বেয়ারা সামস দুষ্টু হেসে জবাব দিয়েছে রূপমকে। মানে? সানান ভাইয়ের শ্বশুর মানে শেহরের বাবা কিন্তু পুলিশ ছিল, সেই সূত্রে প্রয়াত পুলিশ কন্যার দুর্দিনে পুলিশ বাহিনী সাহায্য করতেই পারে। আর ভাইয়াকে হয়তো পুলিশেরা পছন্দ করেই মেয়ে জামাই বানিয়ে নিয়েছে। সামসের দুষ্টু কথায় কর্ণপাত করেনি কেউ। রূপম হতাশ বদনে কৌতূহলী কণ্ঠে সানানকে বলে যায়,
তোর সাথে জোরপূর্বক বিয়া দিছে শেহেরকে, তুই এই বিয়ে মাইনা নিছস নাকি? জানি না। মৃদু আওয়াজে দীর্ঘশ্বাস ছেড়ে জবাব দেয় সানান। এক কাজ কর, তুই শেহেরকে ডিভোর্স দিয়া দিস, আমি ওরে বিয়া। ঠাস করে সজোরে দুটা চড় পড়ল রূপমের গালে। সানান অনলঝরা চোখে চেয়ে রূপমের কলার ধরে প্রশ্ন করেছে, কি বললি তুই? আবার বল, বল তো আবার। আমার বউকে ডিভোর্স দিতে বলার তুই কে রে? বড় ফুপু আলেয়া জোর কদমে এসে সানানের হাত ছাড়িয়ে দিয়েছে রূপমের কলার থেকে। রূপম চিৎকার করে মাকে বলছে, ওরা নিশ্চয়ই রাস্তাঘাটে আকাম করছে আম্মু, এই কারণে পুলিশ ধরে নিয়ে বিয়া দিছে। আমি কি কিছু বুঝি না? ডাইকা নিয়ে আসো শেরকে, আমি ওর মুখ থেকে শুনতে চাই ঘটনা কি হয়েছিল সেদিন। সানানও জবাব দেয় রূপমকে উচ্চস্বর। ঘটনা তো সব আমিই বলেছি। আমার বউ পাবলিকের মাঝে কোনো সাক্ষী প্রমাণ দিতে আসবে না। তোর সাথে বিয়ের আগেই নষ্টামি করছে শেহের, চরিত্রের সাক্ষী তো আর দেওয়ানই লাগবো। রূপমকে আবারও দুটো চড় দিয়ে থুতনি চেপে ধরে সানান বলে যায়, কি বললি? নষ্টামি করেছে সেহের? শুনে রাখ, ওর চরিত্র নিয়ে তোকে এত ভাবতে হবে না। ওকে নিয়ে আর কোনো কথাই শুনতে চাই না আমি তোর মুখে। এরপরে কিছু বললে একদম মাটিতে পুঁতে ফেলবো কিন্তু। রূপমও চড় দিতে হাত বাড়িয়েছিল সানানকে, কিন্তু সায়ন শামস দৌড়ে চলে আসে দুজনের মাঝে। বেয়ারা শামসের ঘটনা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই জানে। খেলাধুলা মারপিট সহ অনেক কিছুতে চ্যাম্পিয়ন ছেলেটি কখন যে রূপমের মাথার খুলি ফাটিয়ে দেয় কে জানে। রূপমের বখাটে বন্ধুরাও মারামারি করতে এগিয়ে আসে জোর কদমে, কিন্তু আলেয়ার নির্দেশে আবারও পিছিয়ে যায় ওরা। রূপম হতাশ বদনে নিরাশ সুরে মাকে জানায়, দেখেছ আম্মু, শেহেরের জবানবন্দিও নিতে দিব না, নিশ্চয়ই ভিতরে কাহিনী আছে। আমি সারা জীবন শেহেরকে পছন্দ করছি, আর ওরা দুইজন গোপনে প্রেম করলো, আমি মাঝখান থেকে বোল্ড আউট হয়ে গেলাম। এটা আমি কোনো দিনই মাইনে নিব না, যে কোনোভাবে আমি শেহেরকে চাই। শাহের দূর হতে সবই দেখেছে আজ অবাক নয়নে। স্বামীকে মারপিট করতে দেখেও বেচারি আজ বেজায় শিহরিত। কোনো ভয় নেই তার ভীরু ভীরু লাজনম্র বদনে। ভালোবাসার নই নই এ আবেশে বর্ষার ময়ূরীর ন্যায় মন নাচতে চায় ধারা হারা ছন্দে। মন রাঙা ভাবনাগুলো তো পড়ে রয়েছে নবপ্রণয় সিন্ধুতে। না জানি কখন এলোমেলো স্রোত এসে ভাসিয়ে নিয়ে যায় তাকে চুপিসারে। সানান বসে আছে ভাইদেরকে সাথে নিয়ে। হুজুর দাদা এসে সানানের কাঁধে হাত রেখে ফিসফিসিয়ে বলছে, ভাই আমি তো জানতাম তোমাদের মধ্যে সম্পর্ক, আমার কাছে স্বীকার করলে তো কি হইতো? এইভাবে রাস্তাঘাটে ফুষ্টি না করে পুলিশের হাতে কট খাইছো, সরব লাগে না? দাদা, আমি কিন্তু সব সত্যি বলেছি। বিশ্বাস অবিশ্বাস আপনাদের ব্যাপার। দাদি মেহেরুন্নেসা বেজায় খুশি বিয়ের ঘটনা শুনে। পাঞ্চিবন রাঙা অধরে মৃদু হাসি রেখা টেনে বৃদ্ধা শুধায় সানানকে, বিয়ের ব্যাপারটা আমার কাছে কষ্ট নাই কেন? সেদিন বিয়ে কইরা বউ থুইয়া বাড়ি থেকে বাইর হয়ে গেলি কেন? দাদি, এভাবে জোর করে বিয়েটা আমি মেনে নিতে পারিনি। আমি জানতাম এই বিয়ে নিয়ে সবাই প্রশ্নবিদ্ধ করবে আমায়, সবারই আঙ্গুল থাকবে আমার চরিত্রের দিকে। আমি তো কখনো কুদৃষ্টি নিয়ে মেয়েটির পানে চেয়েও দেখিনি। এমন জোরপূর্বক বিয়ে আমার একদমই ভালো লাগেনি। ভীষণ মন খারাপ ছিল বিয়ের দিন। পরদিন মন স্থির করলাম সবকিছু অনুসন্ধান করব। তাই ফিরে গিয়েছিলাম বাড়ি থেকে। ভেবেছিলাম সবকিছুর খোঁজ নিয়ে বিয়ের ব্যাপারটা সবাইকে জানাবো। ভালো, মানছে যা বলে বলুক, আমি তো দুজনের মাঝে কোনোদিন কিছু দেখি নাই। তবে পুলিশ দায়িত্ব নিয়ে বিয়ে দেওয়াতে ভালোই হয়েছে, আমি খুশিই হয়েছি। রূপমদের পরিবার, ওদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন প্যান্ডেলের একপাশে সলা পরামর্শে মগ্ন ছিল এতক্ষণ। পরামর্শ শেষে বড় ফুপু ধীর কদমে এগিয়ে এসেছে সানানের নিকটে। এসে কোমল সুরে কৌতূহলী ভঙ্গিতে সানানকে শুধায়, আচ্ছা বাপ, তুই কি সত্যিই বিয়ে রাজি ছিলি না? জি, সত্যি রাজি ছিলাম না। তুই এই বিয়ে মানুষ না? না, এখনো মানতে পারিনি। ঠিক আছে, তুই যেহেতু বিয়ে মানুষ না, রূপমের পরে শেহেরকে বিয়া। বড় ফুপি, দেখো, একটা অনাকাঙ্ক্ষিত বন্ধন তৈরি হয়ে গেছে আমার আর সেহেরের মাঝে। মুরব্বীদের উচিত সম্পর্কটাকে স্বাভাবিক করতে সাহায্য করা, আর তোমরা এসেছো ডিভোর্সের প্রস্তাব নিয়ে। সানানের বজ্রকণ্ঠে চিৎকারে চুপসে যায় আলেয়া বেগমের বদনখানি। জবাব নেই তার ভীত কণ্ঠে। সানান নিজ ভাইদেরকে আদেশ দিয়েছে, এই, তোরা যা তো, আমার বউ নিয়ে বাড়ি চলে যা। এ বাড়িতে আর ওকে রাখার দরকার নেই। সাহের দূর হতে শুনেছে সবই। শামস গিয়ে গাড়ি এগিয়ে এনেছে। দাদিকে কোলে করে শামস উঠাতে চায় গাড়িতে, কিন্তু ভুল করে গাড়ির দরজা খুলে রেখে যায়নি ছেলেটি। শাহের ধীর পায়ে এগিয়ে এসেছিল গাড়ির দরজা খুলে দিতে। সানান আরও দ্রুত পায়ে এসে দরজা খুলে দেয়। বরকে দেখে লাজরাঙা ভঙ্গিতে ওড়না দিয়ে মাথায় ঘোমটা টেনে দেয় মেয়েটি। বেচারা সানান বউয়ের ঘোমটা দেখে আর চোখেছে বলে ওঠে, এত বড় ঘুমটা টেনে লাজবধূ হয়ে থাকলে উল্টে পড়ে গিয়ে মরতে হবে কিন্তু।
মন বাতায়নের নই নই খুশির প্রেম রাঙা উচ্ছ্বাস নিয়ে বেচারি উঠে যেতে চায় গাড়িতে, কিন্তু আচানক দোপাট্টার এক প্রান্তে সুতো আটকে গেল জুতোর সাথে। লাজরঙা ভাবনায় ঘোর হারিয়ে ঘুরে পড়ে যাচ্ছিল মেয়েটি। সানান এক হাতে আটকে দিল বউকে। আচানক ধরতে গিয়ে বউয়ের বদনখানি এসে আছড়ে পড়ল সানানের বুকে। লাজ আর দ্বিধায় কিছুটা অপ্রস্তুত হয়ে গেল বেচারা। বউকে তো এক হাতে ধরে রেখেছিল বুকেই। ঘোর কেটে যেতে বধুয়াকে ঝটপট সরিয়ে দিতে দিতে ধমকের সুরে বলল, দেখে চলতে পারিস না? দেড় ব্যাটারির মতো এদিক সেদিক পড়ে যাচ্ছিস কেন? এ ধমকও যেন আজকাল আলতো করে হৃদয়ে নাড়া দিয়ে যায় চুপিসারে। হারাবার এক মখমলি অনুভূতি এসে দাঁড়ায় হৃদয় দুয়ারে। সেই সব অনুভূতিকে গোপনে রেখে আধো আধো লাজের ভাঁজে হারিয়ে শেহের উঠে যায় গাড়িতে। উঠে ওয়াক করে মুখে হাত দিয়ে সামনে ঝুঁকে পড়ল। রীতিমতো বমি বমি অবস্থা। সানান দৌড়ে এলো কাছে। এই কি হয়েছে রে? অ্যাসিডিটি? এই দুঃখের দিনেও ডাক্তারকে বোকা বানিয়ে কাছে আনার খুশিতে শেহের হি হি করে হেসে উঠল। শুধু কি অ্যাসিডিটিতেই বমি হয়? কি ডাক্তারি করেন আপনি? যা দেড় ব্যাটারি। শেহের হাসছে ঠোঁট টিপে। আচানক মুঠোফোনটি পড়ে গেল গাড়ির সামনে দাঁড়ানো সানানের পায়ের কাছে। গত রাতে চুল বাঁধার সময় শেহের ইউটিউবে ভিডিও প্লে করে আশিক বানায় আপনি গানটি শুনছিল। যখন সে স্বল্প বসনা করার দৃশ্য হলো, তখনই মেহেকের ফোন কলে মুঠোফোনটি বেজে ওঠে। সেই দৃশ্যেই এই গানটাও থেমে যায়। মেহেকের সাথে ফোন আলাপ শেষে ইন্টারনেট অফ করে ঘুমিয়ে পড়ে শেহের। ইউটিউবেও ঢু মেরে গানটা আর বন্ধ করা হয়নি। আজ মুঠোফোনের লক খোলা ছিল তো। পড়ে যাবার সময় শেহের ধরতে চাইল, অমনি এলোমেলো টাচে ইউটিউব ওপেন হয়ে গেছে। আর যাবে কথা, ইউটিউবে আশিক বানায় আপনি গানটাও শুরু হয়ে গেল। নায়ক কর্তৃক কাপড় খোলার সেই দৃশ্যে শেহের ঝুঁকে পড়ার আগে সানান তুলে নিয়েছে মুঠোফোন। এই দৃশ্য থেকে তো রাগে অগ্নিশর্মা দাঁত কিরমির করে শেহেরকে ধমক দিয়ে বলল, এভাবে কাপড় খুলে আশিক বানানো শিখতে হবে কেন? সময় এলে আশিক এমনিতেই হব। চঞ্চলা শেহের লজ্জা পেল, ভীষণ লজ্জা। মনে মনে বলল, আমি কি এইভাবে আপনাকে আশিক বানাতে চেয়েছি নাকি? আপনি মানুষটা যে ভেতরে ভেতরে বদমাইশ, কোথা থেকে কি দেখে ফেললেন আর আমাকেই দোষী করলেন। শেহেরের ভাবনার মাঝে সানান মুঠোফোন দিয়ে চলে যাচ্ছে। অ্যাসিডিটিও নাকি হয়নি? এই ঢঙ্গি, এই দেড় ব্যাটারি, এই অবলা নারীকে আমি কি কিছু করেছি? ওর এখনই বমি হবে কেন? যাবার সময় সানান মনে মনে বকে দিল। দাদিকে শক্ত হাতে গাড়িতে উঠিয়ে নিল শামস। এরপরই গাড়ি ঝিকঝিক করে ত্যাগ করছে রূপমদের বাড়ি। সানান স্থির নয়নে একবার তাকায়। সে ছুটে যাওয়া গাড়ির পানে সায়ন রয়ে গেছে সানানের সাথে। এরই মাঝে আলতো পায়ে মেহেক এসে দাঁড়ায় সানানের সম্মুখে। ফুপাতো বোনের কপাল পোড়া দেখে ছেলেটি শুধায়। তোর কপালে কি হয়েছে মেহেক? মেহেক ফুপিয়ে কেঁদে কেঁদে জানায়, সায়ন ভাইয়ার ধাক্কায় আমার কপাল পুড়ে গেছে। কি বলছিস এসব? আমি ঠিকই বলছি সানান ভাইয়া, তুমি সবাইকে জিজ্ঞেস করে দেখো আমার চেহারাটার এখন কি হবে ভাইয়া। আমাকে তো কেউ পছন্দ করবে না। এসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই ছোট মানুষ। আমরাই ভাববো তোকে নিয়ে। যা ঘরে যা তো এখন। মেহেক অভিমানী নয়নে সায়নের পানে চেয়ে ফিরে যায় ঘরের পথে। মেয়েটির অভিমানী নয়নে ক্ষোভ ছিল অভিযোগও। সানান সায়নের নিকট থেকে জেনে নেয় মেহেকের দুর্ঘটনার আদ্যপান্ত। গলিত মোম লেগে পুড়ে যাওয়া মেয়েটির ললাটে ত্বক পুড়ে উঁচু নিচু হয়ে আছে। সাধারণ চিকিৎসায় কপালের স্পট নাও যেতে পারে। মেহেককে নিয়ে আলোচনার পর দুই ভাইয়ের মাঝে আলাপ হয় ওদের দেখে আসা পাত্রীদেরকে নিয়েও। তারপর ধীশ্বরে সানান জানায়, আমি তো সেহেরকে বিয়ে করে ফেলেছি। ওই পাত্রীকে এখনই না বলে দিতে হবে। তুই কি করবি শায়ন? পাত্রীর বোনকে বিয়ে করবি নাকি? আব্বা আম্মু তো এক ফ্যামিলিতে বিয়ে দিতে চাইছে আমাদের দুজনকে, যেন চিরদিন আমাদের বন্ধন অটুট থাকে। এখন তুই তো বিয়ে করে ফেলেছিস শেহেরকে, আমিও আর বিয়ে হতে চাই না ওই পরিবারে। তাহলে তোর বিয়ের কি করবি? জানি না, তবে সে পাত্রীকে বিয়ে করব না। সানান নিশ্চুপ হয়ে যায় ভাইয়ের মলিন বদন দেখে। ভাবনায় খানিক নিমজ্জিত থেকে ধীর কণ্ঠে বলে, মেহেকের পোড়া কপাল স্বাভাবিকভাবে ঠিক না হলে সার্জারি করাতে হবে। তোর ভুলেই তো হয়েছে এসব। মেয়েটার মনটাও ভীষণ বিষণ্ণ। ওর সাথে একটু কথা বলে দেখতো। যদিও রাজি হয় তাহলে তোর জন্য ওদের ফ্যামিলিতে প্রস্তাব পাঠাবো। সায়ন লাজুক এসে সানানকে জানায়, মেহেক তো অনেক ছোট, তাছাড়া মেয়েটা খালি অন্যকে কপি করে। ওর জীবনে অনেক দুর্ঘটনা আছে। হরমোনাল প্রবলেমের কারণে মাঝে মাঝে এসব খামখেয়ালি করে। লন্ডনে নিয়ে চিকিৎসা করালে সব ঠিক হয়ে যাবে। আর বয়স, আমার বউটাও তো ছোটই পড়লো। সবচেয়ে বড় কথা হচ্ছে তুই মেহেকের চেহারাটা নষ্ট করে দিয়েছিস। তোর দায়িত্ব নেওয়া উচিত। আমারও মায়া হচ্ছে মেহেকের জন্য, কিন্তু আব্বা আম্মু কি মেনে নেবে? ওসব আমার উপর ছেড়ে দে। ওপর আলাপচারিতার মাঝে বড় ফুপা বাতেন ডেকেছে দুই ভাইকে। ছোট চাচা চাচি, ছোট ফুপা ফুপু, বড় ফুপু, রূপম, সামিরা, হুজুর, দাদা সহ সবাই ওখানে দাঁড়িয়ে। কাছে এগিয়ে যেতেই ছোট চাচা সাদেক আহমেদ সুদায়, এখন কি করতে চান সানান? রূপম তো শেরকে অনেক ভালোবাসে। সেহের কি রূপম ভাইকে কখনো ভালোবেসেছে?
তুই শেহেরকে পটাইয়া ফালাইছস। আফসোসের সাথে রূপম হুঙ্কার দিয়ে বলে সানানকে। যা, আমি দুদিনেই পটিয়ে ফেলেছি, আর তুই এক জনমেও পারলি না, মূর্খ কোথাকার। রূপমকে জবাব দিয়ে সানান গম্ভীর স্বরে চাচাকে জানায়। জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে। সেহের হয়তো আমার তকদিরে ছিল, আমি ওকে মেনে নেওয়ার জন্য নিজের মনকে প্রস্তুত করছি। হুজুর দাদা ভীষণ খুশি সানানের জবাব শুনে। খুশির ঝিলিক এসেছে ছোট ফুপার চোখে মুখেও, কিন্তু গর্জে উঠল ছোট চাচা সাদেক। তুই আমাদের সবার মান সম্মান নষ্ট করছোস, রাস্তাঘাটে নষ্টামি করছোস, পুলিশ ধইরা নিয়া বিয়া দিছে। লন্ডন থিক্কা দেশে আইসা কেউ চাচাতো বোনের সাথে রাস্তাঘাটে নষ্টমি করে? মানুষের মুখ দেখামু কেমনে? তোর এই বিয়ে আমরা মুরব্বীরা মানি না। আপনাকেও আমি মুরব্বী মানি না। আপনি স্কুলের ফান্ডের টাকা মেরে চাকরি হারিয়েছেন, আপনার জন্যই তো আরো আমাদের লজ্জা। এখন সবকিছু জেনে শুনে বিনা দোষেই কিন্তু আপনি আমার চরিত্রে কলঙ্ক দিচ্ছেন। বড় ফুপা বাতেন ধমকে সুরে সানানকে বলে দিয়েছে। দেশে এসে একটা এতিম মায়ের সাথে তোমার আকমকরণ ঠিক হয় নাই। তোমার এই বিয়া কেউ মানব না। আমার বিয়ে আর কারো মানার প্রয়োজন নেই, এখন আমি মেনে নিলেই হবে। বড় ফুপু বিদ্রুপে সুরে বলে ওঠে। ও তাই নাকি? তাহলে আজ তোমরা শেহরকে জোর করে বিয়ে দিতে চাইছো কেন? সায়নও জবাব দিয়েছে মুখের উপরে, কিন্তু জবাব দিয়ে কি হবে? বড় ফুপা বাতানের সঙ্গে থাকা বন্ধু বান্ধব এলাকাবাসী অনেক ব্যঙ্গ বিদ্রুপ করছে সানানকে নিয়ে। কতজনকে জবাব দিবে বেচারা, সবাই ধিক্কার দিচ্ছে বাপের নাম নিয়েও। ডাক্তার আন্দালিপের জ্যেষ্ঠ পুত্র দেশে এসে রাস্তাঘাটে সানান ধরা খেয়েছে, পুলিশ জোরপূর্বক বিয়ে দিয়ে দিয়েছে। এসব নিয়ে বিভিন্ন গ্রাম্য কথাবার্তা, ব্যঙ্গ বিদ্রুপ যেন থামছেই না। বেচারা সত্য বলেও অসত্যের নিকট সাময়িকভাবে পরাজিত হয়ে গেল। এমনিতেই জোরপূর্বক বিয়ে দেওয়ার মানসিকভাবে বিপর্যস্ত ছিল সেই ভগ্ন হৃদয়। এত এত লাঞ্ছনা অপমান সহ্য করতে না পেরে বেরিয়ে যায় রূপমদের বাড়ি থেকে। যাবার বেলা যমজ ভাই সায়নকে বলে যায়। সবাই আমায় যা তা বলছে রে, গ্রামে আর থাকার মতো পরিস্থিতি নেই আমার। আমি কয়েকদিনের জন্য দূরে যাচ্ছি, তুই বাড়ি যা, সেহেরকে দেখে রাখিস। এই অনাকাঙ্ক্ষিত বন্ধনকে মেনে নিয়ে বেচারা সানান রাঙাতে চেয়েছিল জীবন। নতুন রাগে সুর তুলে সুরেলা করতে চেয়েছে এলোমেলো হৃদয়কে, কিন্তু সে সুরে রাগিনীর কাছে যাওয়া হলো না। আর হলো না বসন্তের সুরে কোনো মন রাঙা ভালোবাসার কথা। সেসবের আগে এক বিদীর্ণ হৃদয় নিয়ে বেচারা ডাক্তার ফিরে যাচ্ছে একলা। নানা বাড়ি থেকে গাড়ি নিয়ে ছেলেটি বের হয় আজ। এখানকার থানায় এসে জানতে চায় নিজ বিয়ে নেপথ্যের কাহিনী। কাবিনের কপিও নিয়ে এসেছিল সাথে। এরই মাঝে শেহের ফোন দিয়ে জানায় রূপমের ধূর্ত প্ল্যানের কথা। এখানে এসে সব জবাব দিয়েও প্রশ্নবিদ্ধ হয়ে এখন ফিরতে হচ্ছে ভগ্ন হৃদয়ে। ছেলেটি আনমনে ভাবছে, এই সমাজ কেন হৃদয়কে শুধু ভেঙে দিতেই পারে, কেন গড়ে দিতে পারে না ভগ্ন হৃদয়কে? যে দুঃখ পায় একবার তাকেই কেন দুঃখ দেয় বারবার? বিয়েবাড়ির আয়োজন থেমে গেছে সব কোলাহল। অতিথিরা ফিরছে ঘরে। অতি চালাকি কাল হয়ে দাঁড়ালো রূপমের। সব অতিথি যখন ঘরে ফেরার পথে, তখন মেহেকদের ফ্যামিলিও রূপমদের বাড়ি ছাড়ে। মেহেকের মা মরিয়ম বেগম স্বামী এবং কন্যাকে নিয়ে বাবার বাড়ির পথ ধরে। মা মেহেরুন্নেসার সাথে আরেকবার মোলাকাত করার অভিপ্রায়ে তিনি আসেন এখানে। ছোট ভাই সাদেক সহ সবাই আগেই ফিরেছে ঘরে। মরিয়ম বেগম এসে বাবার বাড়িতে থাকেননি বেশিক্ষণ। মা মেহেরুন্নেসার সাথে খানিক আলাপ সেরে ফিরে যাচ্ছিলেন নিজ বাড়িতে, কিন্তু শেহের বাধা হয়ে দাঁড়ায় ছোট ফুপির ফেরার পথে। এই বাড়িতে থেকে যাবার অনুরোধ করে বারংবার। মিষ্টি স্বরে ফুপু অস্বীকৃতি জানায় ব্যস্ততার অজুহাতে। শেহেরও নাছোড়বান্দা, মেহেককে রেখে দেয় জোর করে। পোড়ামুখী হওয়ায় মেহেক ভীষণ বিষণ্ণ। এই বিষণ্ণ বদনটিকে খুশিতে ভরিয়ে দিতে চায় শেহের। ওদের দুজনকে মোটেও পছন্দ করে না সামিরা। প্রয়োজন ব্যতীত কাছাকাছিও আসতে চায় না সহজে। ওরা বিরক্ত হয় না মোটেও, বরং দুজনই বেজায় খুশি থাকে একসাথে সময় কাটানোর সুযোগে। আজ তো সামিরার জন্য চরম দুঃখের দিন। ব্রিটিশ ডাক্তার ইন্তিসার আন্দালিব সানানের সাথে শেহেরের বিয়ে হয়ে গেছে, এটা যেন মেনে নিতে পারছে না মা মেয়ে। এতিম মেয়েটিকে অনেক বকেছে চাচি এবং চাচাতো বোন সামিরা। সানানের ব্যক্ত করা পুলিশি বিয়ের ঘটনা নাকি মিথ্যে। শেহরি নাকি প্রেমের ফাঁদে ফেলেছে সানানকে। রাহেলা সামিরা এমন আরও অনেক মিথ্যে অপবাদ দিয়ে যাচ্ছে মেয়েটাকে। ওদের এসব অপবাদ আজ আর দুঃখ নেই এতিম মেয়েটার। সানান তো সবার মাঝে বিয়ের ব্যাপারে সব সত্য স্বীকার করে গেছে। ওদের মতো করে কোনো দোষও দেয়নি সেহেরকে। এতেই যেন মেয়েটি চিরখুশি। এক খুশি খুশি হৃদয়ের মখমলি অনুভূতি নিয়ে মেহেকের বদনে হাসি ফোটাতে ব্যস্ত মেয়েটি। আজ এই বাড়িতে মেহেককে দেখে লাজুক সায়নের খুশিরা যেন স্বপ্নডালা মেলেছে। যদিও এই বাড়ির কেউ জানে না তার মনের গোপন কথা। প্রেম দোলার গোপন ঝড়ে হারিয়ে বেচারা নিজেই ভেসে যাচ্ছে খুশির বাঁধ ভাঙা স্রোতে। তবে এই লাজুক সায়নের মনের ঠিকানা এখনো জানেই না মেহেক। চাঁদের হাসি ম্লান হয়েছে সূর্যের তেজদীপ্ত আগমনে। চাঁদরাঙা রাত গিয়ে দিন এসেছে নতুন করে। এই অরুণ রঙা প্রভাতে শেহের ব্যস্ত রঙিন স্বপ্নজাল বুননে। আচানক যেন স্বপ্নের ঝিলিমিলি রঙে রঙিন হতে চায় মেয়েটির অবাধ্য চঞ্চলা মন।
মন পাখিটিও এত খুশি কখনো হয়নি আগে। প্রিয় পুরুষ সানান তো রয়েছে বহুদূরে, লাজবধূর সাথে কথাও হয়নি এই ফাগুন বসন্ত দিনে। তবে উদাস যুবকও এখন আনমনে হারাচ্ছে লাজবধূর লাজরাঙা বদনে। অজানা ভালো লাগারা এসে চুপি চুপি ছুঁয়ে দিয়ে যায় হৃদয় গহীনে। লাজবধূ সাহের কি জানে তার বরের এমন প্রেম প্রেম ছন্দে হারাবার কথা? বউকে স্মরণ করে সানান আনমনে ভাবছে, লাজবধূ, আমি তো মরেছি তোমার প্রেমে ডুবে। কল্পনারা আজ কেন আসে শুধু তোমায় ঘিরে? দিবায় আসো তুমি ভাবনার ঘরে, নেশায় থাকো স্বপ্ন জুড়ে। আজ ভালোবাসা দিবস। বসন্ত এসেছে ভালোবাসার বাহারি রং নিয়ে। এই ফাগুন বসন্তে ভালোবাসার আগুনে পড়তে চায় দুজনারই মন, কিন্তু এখনো যে রয়ে গেছে এক অদৃশ্য দেয়াল। দুজনও রয়েছে বহুদূরে, ভালোবাসার কথাও হয়নি বলা, নীরবে নিভৃতে। আলো ছায়ার খেলায় সকাল গড়িয়ে দুপুর এসেছে, মধ্য দুপুর এখন। পুকুর পাড়ে দাঁড়িয়ে সায়ন ফোনালাপ করছে যমজ ভাই সানানের সাথে। রূপমদের বাড়ি থেকে রাগ করে সেদিনই ঢাকায় ফিরে যায় সানান। ওদের উত্তরার ফ্ল্যাটের ভাড়াটিয়া বাসা ছাড়েনি এখনো। ভদ্রলোকের বাবা ইহলোক ত্যাগ করেছেন কদিন আগে। একমাত্র পুত্রের পাবলিক পরীক্ষা চলছে। প্রিয়জন বিয়োগে পড়াশোনায় খানিকটা ভাটা পড়েছিল ছেলেটির। এখন পাবলিক পরীক্ষা চলাকালে বাসা পরিবর্তন করতে গেলে ছেলেটার বড় ক্ষতি হয়ে যাবে। ভাড়াটিয়া ভদ্রলোক তার পুত্রের পরীক্ষার ব্যাপারটি বিবেচনা করতে বলেছে সানানকে। ভদ্রলোকের কথা শুনে নাকি মায়া হয় সানানের। এবারের বাংলাদেশ ভিজিটে উত্তরার বাসায় থাকার আশা ছেড়ে দিয়েছে ছেলেটি। নিজে গিয়ে উঠেছে একটি আবাসিক হোটেলে। এলাকার মানুষ এখনও কুরুচিপূর্ণ কথা বলছে ছেলেটির চরিত্র নিয়ে। বিলেত থেকে বাবা মা এলে তবে আবার ফিরে আসবে দাদাবাড়িতে। এবার হয়তো দাদাবাড়িতেই ছুটি কাটাতে হবে ওদের। ভাড়াটিয়ার ব্যাপার আর এলাকার মানুষের ব্যাপার নিয়ে আলোচনা শেষে সায়ন ফোনালাপ শুরু করে লন্ডনের ঘটনা নিয়ে। আলোচ্য বিষয় সেখানকার রাজনীতি। সায়নের ফোনালাপের মাঝে পুকুর পাড়ে আসে ফুফাতো বোন মেহেক। ছোটবেলায় বেশ কয়েকটা দুর্ঘটনার শিকার হয় মেয়েটি। ভুল চিকিৎসায় কিছুটা হরমোনের প্রবলেম হয়। পড়াশোনায় মেধাবী হলেও মাঝে মাঝে উল্টাপাল্টা কাজ করে বসে। বিশেষ করে মাথায় তেমন চাপ নিতে পারে না। আর কপি করা তো মেহেকের নিত্য স্বভাব। আজ মেয়েটি পুকুর পাড়ে এসে দাঁড়াতেই মুঠোফোন কানে রেখে সায়ন লাজুক হেসে বলছে, যোগ ওরা হচ্ছে রক্তচোষার দল। তোর বুকে রক্ত খেয়ে তারপরে নামবে। এমন কথা শুনে মেহেক আনমনে ভাবছে, হাই হাই, আমার বুকের চোখ রক্ত খেয়ে নামবে। হঠাৎ আতঙ্কে বুক চেপে ধরে মেয়েটি। তার উপর উল্টো দিকে ঘুরে জামাটি উঠাতে চেয়েছিল বুক অবধি, কিন্তু পেট অবধি উঠাতেই সায়ন পেছন থেকে বলে ওঠে, পায়ে ধরলেও ছাড়বে না, পা থেকে রক্তচোষা শুরু করে মাথায় উঠবে। মেহেক আনমনে ভাবছে, যোগটি কোথায় আছে? আমার পায়ে নাকি? আমি দেখছি না কেন? এই ব্যাককেল মেয়ে পায়জামা উঠিয়ে আমার দিকে এগোচ্ছে কেন? সেদিন এমনিতেই ব্লাউজ খুলতে চাওয়ার অপবাদ দিয়েছে, আজ আবার পাজামা খুলতে চাওয়ার অপবাদ দিবে নাকি? সীমাহীন ভয় সায়নের মনে। মুঠোফোন কানে ধরে সায়ন পেছাতে থাকে ভয়ে ভয়ে। মেহেক তো এগিয়ে আসছে তার দিকে। গোয়ালের গরুকে পানি খাওয়ানোর জন্য বিশাল গভীর মাটির পাত্র ছিল পেছনে। ভাতের মাঠ, চাল ডাল, ধোয়া পানি সহ আরও তরল পানি দিয়ে পরিপূর্ণ সে মাটির পাত্র। বেচারা ডাক্তার সাহেব পেছাতে পেছাতে গিয়ে সেই বিশাল মাটির হাঁড়িতে পড়েছে। গাভীর জন্য রাখা পানীয়তে ভিজে ডাক্তার সাহেব পুরোপুরি সিক্ত। হাতের মুঠোফোনটি পড়েছে খাদার পাশে। গরুর পানি নষ্ট হয়ে গেল। গরু কি বসে থাকবে নাকি? খাড়া দুটো শিং নিয়ে তেড়ে এসেছে সায়নকে গুঁতো দেবার তরে। বেচারা কোনো মতে বেঁচেছে গরুর গুঁতো থেকে। খানিক দূরে গিয়ে এক ধমক দিল মেহেককে। কি সমস্যা তোর? মেহেক সালোয়ার উঁচু রেখে শুধায়, আমারও তো একই প্রশ্ন। কি সমস্যা তোমার? এভাবে পিছিয়েছো কেন সায়ন ভাইয়া? তুই এইভাবে সেলাদ উঁচু করে এগোচ্ছিস কেন আমার দিকে? তুমি না বলেছো যোগ পা থেকে রক্ত খেয়ে মাথায় উঠে যাবে? আরে ব্যাককেল, আমি এসব তোকে বলছি নাকি? এখানে আমি ছাড়া আর কে আছে যাকে যোগে ধরতে পারে? আমি যোগ বলিনি, বলেছি ইংরেজি যোগ, যাকে কৌতুক মজা করা। তোকে নয়, সানানকে ফলে বলেছিলাম এই কথাটা। একটা গ্রুপের সব কথায় জোকস মনে হয় আমাদের কাছে, এইটাই বলছি। আর তুই জেলা উঠিয়ে চলে এসেছিস জোকের ভয়ে। আজব। আমি কি দেলোয়ার উঠাতাম নাকি? পায়ে যোগের কথা শুনেই তো দেলোয়ার উঠিয়েছি। দেলোয়ার মানে? আমি স্যালোয়ার নামটা মাঝে মধ্যে ভুলে যাই তো, তাই দেলোয়ার বলেই ফেলি। ফাজিল একটা। আচ্ছা, তুমি তখন আমায় কিছু বলনি, কিন্তু আমার দিকে তাকিয়ে ভাবে মিটমিটিয়ে হাসছো কেন? বেচারা সায়ন ভাবছে আমার প্রেম প্রেম উচ্ছ্বাস ধরা পড়ে গেল নাকি। না, তাহলে তো মেহেকের সামনে আমার ভীষণ লজ্জা লাগবে। এমন ভাবনা দোলাচলে হারিয়ে সব প্রাণোচ্ছ্বাস গোপন রেখে বিশাল ধমক দিয়েছে সায়ন। বেশি পাকা হয়েছিস না, যা ঘরে যা। ধমক হজম করে মেহেক ফিরে আসে ঘরে। সায়নও ঘরে এসে গোসল সেরে আবারও ফোন আলাপে ব্যস্ত হয় এই সানানের সাথে। সানান এবার কৌতূহলী কণ্ঠে শুধায়,
বিয়ের ব্যাপারে কথা বলেছিস মেহিকের সাথে? না রে সানান, আমার ভীষণ লজ্জা লাগে। ইস, এত শরম! এমন শরম নিয়ে ওর পোড়া কপালে তখন চিকিৎসা দিয়েছিস কিভাবে? তখন তো চিৎকার দিয়েছি ডাক্তার হিসেবে পেশেন্টের। এখন তো আমার মনে ওকে নিয়ে রোমান্টিক ভাব চলে এসেছে। আরে রোমান্টিক ভাই আমার, এত রোমান্টিক মানুষ আপনি, কিছু বলতে পারেন না কেন এখনো? ধুর, ওকে দেখলেই আমার খালি শরম লাগে। কি যে করি। আর কথা বলিস না তুই। আমি শামসকে বলবো মেহেক কাউকে পছন্দ করে কিনা জানতে। ঠিক আছে শামস, জানুক, কিন্তু আমার যে মেহেরকে পছন্দ হয়ে গেছে এইটা যেন শামস ওকে না বলে। কেন বলবে না কেন? ওরা রাজি হলে কদিন পরেই তো বিয়ে হবে। দেখ সানান, এখন পছন্দের কথা বলে দিলে আমি মেহেকের সামনে কিভাবে যাব? আমার যে শুধুই লজ্জা লাগবে। ঠিক আছে, একটা বোরকা পরিয়ে রাখবো তোকে, মেহেরকে দেখতেই পারবে না। সানান ফোন কেটে দেয় তৎক্ষণাৎ। যমজ ভাতৃদ্বয়ের মাঝে একদম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একজন যেন আরেকজনের আত্মার সাথে জড়িত। খানিক বাদে শামসকে ফোন দেয় সানান। বেয়ারা ছেলেটিকে দায়িত্ব দেওয়া হয় মেহেকের মনের খোঁজ জানার। শামস কোনো কাজেই বিলম্ব করে না কখনো। কয়েক মিনিটের মাঝেই ছেলেটি কথা বলে মেহেকের সাথে, জেনে নেয় মেয়েটির মনের খবর। 20 বছরের জীবনে এখনো প্রেম আসেনি মেহেকের মনে। সুদর্শন সায়নের জন্য বিয়ের প্রস্তাব দেওয়া হবে শুনে মেয়েটার খুশির যেন বাঁধ ভেঙেছে। দুই বাসিন্দা সায়ন আর মেহেক। মেহেক পুরোপুরি নীলাজ, আর ডাক্তার সাহেব রোমান্টিক ইস্যুতে ভীষণ লাজুক। কপাল পুড়ে যাওয়ার অসীম হতাশায় নিমজ্জিত ছিল মেহেক। প্রগাঢ় আধার ঘিরে ধরে তার চঞ্চলা হৃদয়টিকে। সায়নের পছন্দের কথা শুনে সে আধার হৃদয়ে যেন আলোর প্রদীপ প্রজ্বলিত হচ্ছে, যেন মেঘ ঢাকা অম্বর আচানক সূর্যলোকে দেখা পেয়েছে। এক নবনব খুশির দোলায় দুলে মেয়েটি মহানন্দে ছুটে যায় সায়নের মুখোমুখি হতে। বেচারা ডাক্তার সাহেবের বোধগম্য হয়েছে এ আগমনের ব্যাপারটি। মেহেককে দেখে মধুর লাজে কোথায় যে মুখ লুকাবে কে জানে। লাজের ঘোর হারিয়ে ঝটপট কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল ছেলেটি। মেহেক আনমনে ভাবছে বিলেত থেকেও এত লাজুক মানুষ কিভাবে হয়। শুনেছি লন্ডনে যাবার আগে ওই বেটা লাজুক ছিল, এখনো তেমনই আছে। এমন ভাবনার মাঝে কম্বল থেকে সায়ন উকি দিয়েছে মেহেক ফিরে গেছে কিনা পরখ করতে। মেহেক তো দাঁড়িয়েছিল কম্বলের পানে চেয়ে, উকি দিতে দৃষ্টি বিনিময় হয় দুজনার মাঝে। বেচারা সায়নের আধো লাজ এবার ধরা দিয়েছে পূর্ণ লাজ রূপে। মুখচোরা ছেলেটি আবারও নিজেকে লুকিয়েছে কম্বলের ভাঁজে। মেহেক তো ফিরে গেছে প্রেম প্রেম আবেশে ভেসে। ডাক্তার সাহেব আর একবারও উকি দেননি দৃষ্টি বিনিময়ের লাজে। পরিবার প্রতিবেশী রোগী সবার সাথে মিশতে পারে ন্যায়নিষ্ঠ ছেলেটি, শুধু রোমান্টিক ইস্যুতে বেচারা সায়ন ভীষণ নার্ভাস। সকাল পেরিয়ে দুপুর এলো, দুপুর গড়িয়ে ধীরে ধীরে এলো মায়াবী বিকেল। সে বিকেলও বিদায় হয়েছে সাজের আগমনে। আজ ভালোবাসা দিবস ছিল, আজ সারাদিনই তো ছিল ভালোবাসা দিবস, কিন্তু ভালোবাসার মানুষ একবারও খোঁজ নেয়নি শেহরের। কত শত নারী ভালোবাসার খোঁজ পেয়েছে, আজ ভালোবাসার ঢঙে ফাগুনের রঙে রাঙিয়েছে মন। শেহরের মন বাতায়নেও ভালোবাসা এসে দোলা দিচ্ছে চুপিসারে, কিন্তু এই ফাগুন বসন্তের রঙে মন রাঙাতে প্রিয় পুরুষ এখনো আসেনি মনের ঘরে। এ লগনে ফাগুন রাঙা প্রেমে দুলে মন যে হতে চায় শুধুই রঙিন। চুপি চুপি কিছু কথা, আধো আধো লাজ রাঙা কিছু খুশি। নই নই ভালোবাসার তৃষ্ণা যে উকি দিচ্ছে মনের ঘরে। এমনই অসীম ভালোবাসার তৃষ্ণা বুকে চেপে শেহের ফোন তুলে নেয় হাতে। ভীরু ভীরু লাজে সানানকে ফোন দেয় চুপটি করে। প্রথমবার ফোন রিসিভ করেনি বরমশায়, দ্বিতীয়বার ফোন দিতে রিসিভ করে হাঁসফাঁস করতে করতে বলে, এই পরে কথা বলবো তোর সাথে। কি হয়েছে আপনার? পরে কথা বলবো বলেই ফোন কেটে দেয় সানান। বেচারা সানানেরও ইচ্ছে ছিল আজ ঘরে ফিরে প্রথমবার প্রেমালাপ করবে তার লাজবধূর সনে, কিন্তু এক দুর্ঘটনা এসে এসে আশা হলো দুরাশা। এদিকে সানান ফোন কেটে দেওয়ায় এক বিরহী ভাবনায় বিভোর হয় শেহের। কি হলো তার বরের মনরাঙা ভালোবাসাগুলো যেন বিষণ্ণতায় নিমজ্জিত হলো ক্ষণিকায়। রাত গিয়ে রাত আসে আধারের পর গিয়ে দিন আসে নতুন আলোর আবেশে। রাত দিনের এ চিরন্তন ভালোবাসার খেলায় কেটে গেছে আরও একটি দিন। নতুন উষা এসেছে নিশার আধারকে পেছনে ফেলে। প্রকৃতিতে রোজই ভালোবাসায় মগ্ন হয় রাত দিন। আসে কত শুভক্ষণ, কত মধুলগন, কিন্তু ভালোবাসার মধুক্ষণ এখনো আসেনি শেহরের মনে। সে যে হারিয়েছে নিজেকে, জড়িয়েছে বরের ভাবনার ঘোরে। সেই যে সেদিন সাজে কথা হয়েছিল বরের সাথে, আর কথা হয়নি দুজনার মাঝে। সেই সাজে ঢাকায় বন্ধুদের সাথে সানান জল খাবার খেতে যায় একটি রেস্টুরেন্টে। আচানক আগুন লাগে সেথায়। একজন বন্ধু অগ্নিদগ্ধ হয়। অগ্নিদগ্ধ বন্ধুকে নিয়ে বের হবার প্রাককালে শেহের ফোন দেয় সানানকে। তাই এভাবে হাঁসফাঁস করে ছেলেটি কথা বলেছিল সেদিন। শেহের শুনেছে এসব শামসের নিকট থেকে। বর কথা বলেনি এখনো। আজকের এই নবপ্রভাত মোকাম্মেল এসেছে শেহেরদের বাড়িতে। এই মোকাম্মেল হচ্ছে
রূপমের পালিয়ে যাওয়া পাত্রীর বড় ভাই সে নিয়ে এসেছে এক নতুন খবর। বেচারা বিনোদন জগতে টুকিটাকি কাজ করে, ঢাকাস্থ এক বিজ্ঞাপনী সংস্থা নাকি নতুন মডেল খুঁজছে। সাহের সামিরা দুজনেরই সেলিব্রিটি হবার স্বপ্ন আজন্ম লালিত। মোকাম্মেল কিভাবে জেনেছে ওদের মনের গোপন কথা কে জানে। সকালের মৃদুমন্দ হাওয়া জড়িয়ে মডেলিং এর অফার নিয়ে আজ বেচারা এলো বাড়িতে। আচানক এমন প্রস্তাবে শাহেদ চুপি চুপি ভাবছে, মোকাম্মেল সাহেব তো আগেও আমায় বহুবার দেখেছে, আগে তো কখনো মডেলিং এর প্রস্তাব নিয়ে আসেনি, এখন কেন এলো এমন করে। চাচি রাহেলা পরম যত্নে বাহারি খাবার পরিবেশন করছেন মোকাম্মেলকে। মডেলিংয়ে শেহেরকে সম্মত করার ব্যাপারে আশ্বাসও দিচ্ছেন হেসে হেসে। বেচারা মোকাম্মেল আর চোখে একবার তাকায় শেহেরের চিন্তিত বদনে। মেয়েটা দ্রুত কদমে হনহনিয়ে ঢুকে যায় নিজ কক্ষে। নিমিষেই মগ্ন হয় এলোমেলো ভাবনার অগোছালো দোলাচলে। খানিক বাদে চাচির নিকট থেকে আশ্বস্ত হয়ে নিজ গন্তব্যে ফিরে গেছে মোকাম্মেল। এরপরে চাচি রাহেলা চাচাতো বোন সামিরা আসে শেহেরের কক্ষে। চাচি এসে পরম মমতার সুরে শেহেরকে বোঝাচ্ছেন, শোন মাইয়া, নিজের স্বপ্ন অন্য কারোর জন্য বিসর্জন দিতে হয় না। বিয়ার পর থেকে সানান তোরে একটা ফোন পর্যন্ত দেয় নাই। ওর আশায় তুই থাকবি কেন? মডেলিংয়ে যাইয়া ওর সে বড় কিছু ইয়ে দেখাইয়া দিবি। এমন মডেলিংয়ের সুযোগ জীবনে আর কোনোদিনও পাইবি না। এমন সুবর্ণের সুযোগ মিস করিস না। নিজের অজান্তে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শেহেরের বুক থেকে। আসলেই তো নিভৃতেও একবার আমার খবর নেয়নি সানান, তবে কি একদমই পছন্দ করে না আমায়? শেহেরের এমন বিরোহী ভাবনার মাঝে সামিরা আশ্বস্তের সুরে বলে, আমরা দুজনেই মডেলিং করবো শেহের, দুজনেই একসাথে ঢাকায় যাইবো। তাহলে দাদিরে কি বইলা যাবো? শেহের কৌতূহলী কণ্ঠে উদ্বিগ্ন বদনে শুধায় সামিরাকে, দাদিরে জানাইমু আমরা ঢাকা ঘুরতে যাইতেছি, তুই খালি রাজি হয় এখন। আচানক সামিরার এমন আন্তরিক আচরণে সন্দেহরে এসে চুপি চুপি দানা পেচ্ছে শেহেরের মনে। মেয়েটা হারিয়েছে এলোমেলো ভাবনার ঘরে। চাচি আর সামিরা জীবনে কোনোদিনও আমার ভালো কিছু সহ্য করতে পারলো না, আজ আমার জন্য এত দরদের পারদ উতলে পড়লো কিভাবে? সবকিছুই কেমন যেন বড্ড অচেনা লাগছে। জীবন ভরিত নায়িকা হবার শখ ছিল আমার, কখনো তো দেখিনি ওদেরকে সাপোর্ট করতে, আজ কেন এমন করে সাপোর্ট করছে আমায়? শহরের ভাবনার ঘোরের মাঝে মডেলিংয়ের জন্য বিভিন্নভাবে প্ররোচিত করে ফিরে গেছে ওরা। আজ এই সোনালি সকালে এক সুখময় ফোনালাপের সমাপ্তি করলো মেহেক। মায়ের সাথে কথা হলো মেয়েটির। সায়নদের পক্ষ থেকে শীঘ্রই প্রস্তাব যাবার ব্যাপারটি মাকে গতকালই জানায় মেয়েটি। মা মরিয়ম বেগম বাদ ভাঙা খুশি হয়েছিলেন এমন সুসংবাদে আজ পেল নতুন সংবাদ। মেহেকের বাবারও নাকি বেশ পছন্দ সায়নকে। প্রেম প্রেম চেহারার এমন সুদর্শন ন্যায়নিষ্ঠ ডাক্তারকে যে পছন্দ হবে এটা তো অভিপ্রেতই ছিল। আজ বাবার সায় পেয়ে মেহেকের মনে বসন্তের রং এসেছে, সকল বাঁধন ছিঁড়ে। বর্ণিল খুশিরা যেন চুপি চুপি এসে স্বপ্ন ঘোরা বিভোর হতে চায় এখনই। স্বপ্নপুরুষ সায়ন্ত ছিল মর্নিং ওয়াকে। বেচারার বাড়ি ফেরা মাত্রই মেহেক গিয়ে আলিঙ্গন করলো পেছন থেকে। যে পুরুষ লাজে রাজুক হয়ে মেহেকের নয়নের অগোচরে থাকতে চায় তাকে কিনা জড়িয়ে ধরল বেশরম মেয়েটি। অসীম লাজের ঘোরে হারিয়ে বেচারা সায়ন যে কি করবে হুঁশ নেই। কিছুক্ষণ লাজে মরিমরি করলো প্রথমে, কিন্তু এভাবে আর কতক্ষণ? ব্যক্তিত্বই যে বিসর্জন দিতে হচ্ছে এখন। এহেন দুষ্টুমি মোটেও পছন্দ হয় না ছেলেটার, তাই এক ধাক্কায় মেহেককে সরিয়ে ধমকে সুরে শুধায়, কি সমস্যা? হ্যাঁ, আরে 2 দিন পরেই হয়তো আমাদের বিয়ে, আমার সাথে এমন করছো কেন তুমি শায়ন ভাইয়া? খুশিমাখা হাসি বদনে জড়িয়ে আদুরে কণ্ঠে জবাব দিল মেহেক, যখন বিয়ে হয় তখন। বিয়ের আগে তুই আর আমার সামনেও আসবি না। আমি তো সামনে আসিও নি, পেছন থেকেই জড়িয়ে ধরেছিলাম তোমাকে। চুপ কর বদমাস, আমার সীমানা তো আসবে না তুই বিয়ের আগে। মেহেকের অভিমানী মন বলছে, তুই খালি বিয়েটা কর বেটা, বিয়ের পরেই তোর কাছে যাব না, দেখি তুই শরম নিয়ে কয়দিন দূরে দূরে থাকতে পারিস। দ্বীপ্রহর গড়িয়ে বিকেল এসেছে মৃদু মায়া নিয়ে। এই মৃদু মায়ায় ধরনী নিমজ্জিত আলো ছায়ার খেলায়। সময়টা যেন আলো ছায়ার মধু মিলনের এক মায়াবী প্রহর। এমনই মায়াবী প্রহরে বিষণ্ণ বদনে শামস ফিরে এলো ঘরে। বেয়ারা ছেলেটি পাড়ার মাঠে গিয়েছিল ফুটবল খেলতে, সেখান থেকে পায়ে ব্যথা নিয়ে চুপি চুপি ফিরল ঘরে। চুপি চুপি ফিরলে কি হবে? সায়নের নয়ন এড়িয়ে যেতে পারেনি শামস। ব্যথা পাবার কারণে সায়ন জোর গলায় ধমকেছে শামসকে। তারপর সানানকে ফোন দিয়ে জানায় অবাধ্য ভাইয়ের অঘটনের খবর। সব শুনে সানানও মুঠোফোনে শামসকে শাসিয়ে বলল, ঠ্যাং পেটাতে গিয়েছিস কেন মাঠে? কৌশলের প্রসঙ্গ এড়িয়ে যাবার তরে শামস শুধায়, ভাইয়া তুমি ফুটবল খেলাটাকে ঠ্যাং পেটানো বলো কেন? ফুটবল খেলাকে ঠ্যাং পেটানো বলিনি, তোর খেলাটাকে ঠ্যাং পেটানো বলি। আমাকেই তো বকতে পারো, তোমার বউকে তো কিছুই বলতে পারো না। বুঝেছি, বউ এখন তোমার সব। আমার বউ আবার কি করলো? উঠানোর মাঝে কুতকুত খেলে যাচ্ছে মেহেক আর সামিরার সাথে। হায় হায়, কি কয়? হ্যাঁ সত্যি বলছি,
ওরা তিনজন এক হলেই নাকি ছোটবেলার মতো কুতকুত খেলে। আহাম্মগ্র এই বয়সে এসব কুতকুত খেলে? কথাটা বলেই সানান ফোন কেটে দিয়েছে। শামস আঘাতপ্রাপ্ত পায়ে ধীরে ধীরে এগিয়ে যায় উঠোনে। খুব আগ্রহ নিয়ে সচকিত ভঙ্গিতে ওদের তিনজনকে বলে, এই বাড়িতে হুজুর আসতেছে। কি? হুজুর আসতেছে? হ্যাঁ, হুজুর আসবে এখনই। এই চল চল ঘরে যাই, হুজুরের সামনে উল্টাপাল্টা কিছু করা যাবে না। বলতে বলতে তিনজনই দৌড়ে চলে আসে ঘরে। তিনটাকে একসাথে বোকা বানিয়ে শামস দুষ্টু হাসছে পশ্চাতে দাঁড়িয়ে। সারাদিন সায়নকে নয়নে নয়নে রেখে খুশিতে খেই হারিয়েছিল মেহেক। এই খুশির প্রহর স্থায়ী হয়নি বেশিক্ষণ। সন্ধ্যায় বাবা এসে হাজির হয় এখানে। মেহেকের বাবা সাথে করে বাড়ি নিয়ে যায় আদুরে মেয়েটিকে। প্রগাঢ় আধার ঘিরে রাত গভীর হয়েছে শহর জুড়ে। সীমাহীন নীরব প্রহর কদাচিৎ আসে ইট পাথরের নগরীতে। গভীর রাতেও নগরীর পথে প্রান্তরে ক্লান্ত পথিকের দেখা মিলে। আজকের এই গভীর রাতে ক্লান্ত শরীর নিয়ে পরিশ্রান্ত মনে সানান ফিরে এসেছে হোটেল রুমে। এক বন্ধুর শরীরে প্রায় 40% দগ্ধ হয়েছিল সেদিন। সে বন্ধু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হসপিটালে। প্রাণে বাঁচার সম্ভাবনা হয়তো ক্ষীণ। বন্ধুর অসুস্থতায় বিরহী হয়েছে বেচারা সাননের এলোমেলো মন ও মনন সবই যেন দুঃখে ভরাক্রান্ত এখন। এরই মাঝে লাজবধূর সনে আলাপ হয়নি চুপিসারেও। আজ হোটেলে ফিরে এই বিলেতি ডাক্তার ফ্রেশ হয়ে নিল কয়েক মিনিটের ব্যবধানে। প্রথম ডাক্তার সাহেব ফোন আলাপ করতে চায় তার লাজবধূর সনে। হোটেলের কোমল শয্যায় শায়িত হয়ে ছেলেটি ফোন কল দিয়েছে বউকে। ফোন কলের এই রিং যেন হৃদয় ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে সানানের। এই বিরহী ক্ষণেও অজানা ভালো লাগার অসীম তৃষ্ণা যেন এসেছে ছন্দহারা হয়ে। ধীরে ধীরে প্রণয়ের দীপশিখায় দীপ্তিমান হতে চায় তার এলোমেলো হৃদয়টি। এ যেন সাগরের বুকে দিগ্ভ্রান্ত স্রোতের উথাল পাথাল এক প্রণয় অনুভূতি। রাত 12টার বেশি বাজে এখন। এমন নৈশ প্রহরে মফস্বলে সবাই থাকে ঘুমপড়ির মায়ায়। শহরও রয়েছে মায়া নিদ্রার ঘরে, স্বপ্নের ঘরে। শিওরের পাশে রাখা মুঠোফোনে বার কয়েক রিং হতে নিদ কেটে যায় মেয়েটির। নিদ জড়ানো নয়ন বুলায় মুঠোফোনের ডিসপ্লেতে। সানানের এই নম্বরটিও মেয়েটির অচেনা। চোখ বুলিয়ে অচেনা নম্বর দেখেই ফোন কেটে দেয় বেচারি। ওপাশ থেকে তৎক্ষণাৎ টেক্সট এলো, প্লিজ রিসিভ করো। শেহর ভাবছে হয়তো কোনো গুরুত্বপূর্ণ ফোন কল, কাছে কেউ বিপদেও তো পড়তে পারে। এমন দিশেহারা ভাবনায় দুলে ঘুম ঘুম নয়নে ফোন রিসিভ করে মেয়েটি বলে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার? কে আপনি? মধ্যরাতে ফোন দিয়েছেন কেন আমায়? সানান ভাবছে বন্ধুর অসুস্থতায় মন ভারী হয়েছে আমার। কণ্ঠটাও আজ একটু বেশি ভারী। এই নম্বর হয়তো বউয়ের অচেনা, তাই হয়তো ঘুম ঘরে থাকা বউ চিনতে পারেনি আমায়। আজ তাহলে আমিও অচেনা সেজেই কথা বলি আমার লাজবধূর সনে। এমন দুষ্টু মিষ্টি লুকোচুরির ভাবনায় হারিয়ে সানান জবাব দেয় শেহেরকে, শুনুন, আমি ডিটেকটিভ ব্রাঞ্চের লোক, আপনার সম্পর্কে জানতে ফোন দিয়েছি। আর সময় পাননি? মধ্যরাতে ফোন দিয়েছেন খেজুরে আলাপ করতে? না না, খাজুরে আলাপ বলছেন কেন? দরকারি কথাই বলবো আপনার সাথে। ঠিক আছে বলুন। আচ্ছা, আপনার বিয়েটা তো হুট করে হয়েছে, তাই না? বরকে পছন্দ হয়েছে আপনার? অধীর আগ্রহে কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল সানান। বেয়াদব বেটা, কত বড় সাহস! আমার জামাই পছন্দ হয়েছে কিনা জানতে এসেছে। মনে মনে কথা বলে সে রুক্ষ কণ্ঠে জবাব দিয়েছে প্রশ্নের। আমার জামাই পছন্দ কিনা এটা তো ব্যক্তিগত প্রশ্ন। আপনি আমার ব্যক্তিগত তথ্য জানতে চাচ্ছেন কেন? আরে, আপনার ব্যক্তিগত তথ্য জানতেই তো ফোন দিয়েছি। ভুল তথ্য দিলে কিন্তু আইনি ঝামেলায় পড়বেন ম্যাডাম। ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে সানান বলে যায়, ও আচ্ছা, এবার বলুন, বরকে পছন্দ হয়েছে আপনার? হয়েছে তো। দেখতে কেমন আপনার বর? ঠিক যেন দূর আকাশের মতো সুন্দর। তাই নাকি? মানুষ হিসেবে কেমন ওই বেটায়? খবরদার, আমার জামাইকে বেটা বলবেন না কিন্তু। উনি পেশায় বিলিতি ডাক্তার এবং মানুষ হিসেবেও আমার বেশ পছন্দ। কিন্তু কিন্তু কি ম্যাডাম? আপনার মতো লোকের এইসব জানতে হবে না। আপনি আমার হাজবেন্ডের ধারে কাছেও যেতে পারবেন না। তাই নাকি? কি এমন মানুষ আপনার হাজবেন্ড যে আমি তার ধারের কাছেও যেতে পারবো না? আমার হাজবেন্ড লন্ডনের রাজনীতিতেও জড়িয়ে যাচ্ছে। ভবিষ্যতে বিলেতি এমপি মন্ত্রীও হতে পারে। ওরে বাবা, ভয় পেয়েছি আপনাকে। ফোনের ওপাশ থেকে দাঁতে চাঁদ চেপে হেসে বলে দিল সানান, হ্যাঁ, ভয়ই তো পাবেন। শুধু এটা না, এবার বলুন তো আপনার কথা। বউ আছে আপনার? হ্যাঁ, আছে তো। মধ্যরাতে ঘরে বউ রেখে অন্য মেয়েকে কল দিয়েছেন কেন? লজ্জা শরম নেই আপনার? আরে, বউটা তো এখন ঘরে নেই। আর লজ্জা শরম আছে বলেই তো বউয়ের কাছ থেকে এখনো দূরে দূরে আছি। মানে দূরে দূরে আছেন কেন? নতুনই বিয়ে করেছি তো, এখনো উঠিয়ে আনা হয়নি। ও, তা আপনার বউটা দেখতে কেমন গো? লাজ রাঙা চাঁদের মতো। তো সুন্দর আপনার বউ? আপনার সেই সুন্দরী বউটা কি হাসি খুশি? অরুণ রাঙা প্রভাতের প্রথম কিরণের মতো হাস্যোজ্জ্বল। আপনার বউয়ের কথাবার্তা কেমন? ছন্দময়, রিমঝিম বৃষ্টির সুরের মতো। আর চলাফেরা? মাতাল ফাগুন হাওয়া যেমন উদাস কায়া ছুঁয়ে দিয়ে যায়,
বইয়ের প্রতিটি পদধ্বনিও তেমনি আমার হৃদয়ে দোলা দিয়ে যায়। সবই তো দেখছি ভালো। আপনার বউয়ের রাগ অভিমান নেই? আছে তো, নিশিরের শব্দের ন্যায় টুপটাপ ঝড়ে সে অভিমান। আপনার বউ রাতে কথা বলেনি আপনার সাথে? এই বিনিদ্র ফাগুন বসন্ত রাতে কোকিলের ন্যায় কুহু কুহু স্বরে আলাপ করছে লাজবধূ আমার। লাজবধূ নাম শুনে ঈশ্বর চমকে গিয়ে পুরো কথার অর্থ অনুধাবনে ব্যর্থ হয়। সে সচকিত ভঙ্গিতে আনমনে শুধু ভাবছে, আরে এই বেটাও তো বউকে লাজবধূটাকে গোয়েন্দাগিরি করতে এসে আমার বরের দেওয়া লাজবধূ নামটা জেনে গেছে মনে হয়। এখন তো পুরো দোস্তুর নকলও করছে, নিজের বউকেও লাজবধূটাকে। শালা কপিবাজ কোথাকার। ফোনদাতার উপর ভীষণ বিরক্ত সেহের মনে মনে। এসব বিরক্তিকর ভাবনাগুলোকে বিদায় দিয়ে আদেশের সুরে বলে যায়, আপনার বউয়ের খোঁজ নেওয়া উচিত। কে জানে কি করে এখন আপনার বউ। আমার মতোই রাত জাগা পাখি হয়ে আছে। ও আচ্ছা, আপনার বউ আপনাকে ভালোবাসে? আজ বুঝলাম ভালোবাসে আমায়। আপনি আপনার বউকে ভালোবাসেন না? আমার এ কায়ায় লাজবধূ রয়েছে হিয়া হয়ে, এ দেহ হারাবে প্রাণ তারই বিহনে। সেহের চুপটি করে ভাবছে, এই বেটা মনে হয় অনেক ভালোবাসে বউকে। আমার বর যদি আমায় এমন করে ভালোবাসতো, শয়তান ডাক্তারটা একবার ফোন দিয়ে খোঁজও নিল না আমার। এদিকে সানান আনমনে ভাবছে, ফোর্সড ম্যারেজ হয়তো মেনে নিতে পারিনি আমি, কিন্তু সেহেরকে তো আমার ভালোই লাগছে, মেনেও নিয়েছি ধীরে ধীরে। মেয়েটিকে একটু বোঝে সব। এমন কৌতূহলী ভাবনার অতল তলে হারিয়ে বেচারা সুধা। আচ্ছা ম্যাডাম, আপনার হাজবেন্ড আপনাকে ভালোবাসে না? আচানক যেন ভাবনার এক চোরাবালিতে মগ্ন হলো সেহের। মেয়েটি চুপি চুপি ভাবছে, ডাক্তার সানানের মনের গোপন তো আমি জানি না, কি জবাব দেব এখন। এর চেয়ে অকারণ আলাপেরই ইতি ঘটিয়ে দেয়া যাক। এমন বৈরি ভাবনার দোলাচলে হারিয়ে মেয়েটি ধমকে সুরে বলে দিল, আপনার সাহস তো কম না। আমার হাজব্যান্ডের ভালোবাসা নিয়ে কথা বলছেন আপনি? তার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার কি যোগ্যতা আছে আপনার? হ্যাঁ, রাখেন ফোন, রাখেন এখন। নিজের বরকে পরপুরুষ ভেবে বিশাল ধমক দিয়ে তৎক্ষণাৎ ফোন কল কেটে দেয় সেহের। বিড়বিড় করে আনমনে বলে যায়, ব্যাটারে একদম লাই দিয়ে দিছি, খালি পটপট করে। যা, ব্লক লিস্টে রেখে দিলাম তোরে। এদিকে বউয়ের মনের গোপন জেনে সানান্ত প্রেম প্রেম খুশির আবেশে দিশেহারা। সুখের চাওয়াগুলো পাওয়া হবে হয়তো ধীরে ধীরে। স্বপ্নবাজ পাখির মতো সেও নির্বাধবে ভালোবাসার আশা নিয়ে। কিন্তু তার চঞ্চলা লাজবধূ আসতেও চিনতে পারল না তাকে। এহেন বোকামিতে বালিশে মুখ চেপে হেসে ডাক্তার সাহেব আনমনে বউকে বললেন, দের ব্যাটারি কোথাকার। নিশার অমানিসা ঘুচিয়ে উষা কিরণ এসেছে ভুবনে। এই নতুন উষাকে বরণের প্রস্তুতি চলছে চারিদিকে। সায়ন আজও ব্যস্ত মর্নিং ওয়াকে, শামস রয়েছে বেঘর ঘুমে। এরই মাঝে আজ আবার মোকাম্মেল এলো বাড়িতে। শীঘ্রই ঢাকায় ফিরে যাবে বিনোদন মিডিয়ার লোকটি। শেহরের ব্যাপার নিয়ে কথা বলছে আজও। মেয়েটিকে মডেলিংয়ে রাজি করাতে ভীষণ উৎসাহী রাহেলা আর সামিরা। শেহরের নিজেরও পরম ইচ্ছে বিনোদন মিডিয়ায় কাজ করা, তবে স্বামীকে না জানিয়ে কোথাও যেতে ইচ্ছুক নয় মেয়েটি। মোকাম্মেল আশা নিয়ে বসে আছে খুশি খুশি বদনে। এতদিন না হয় দাদি ছাড়া শক্ত কোনো গার্ডিয়ান ছিল না তার, এখন গার্ডিয়ান তো হয়েছে আরেকজন। তার সাথে ফোনালাপ না সেরে কি করে যাবে? বরকে ছাড়া আর কিছু ভাবনায় আসে না তার। ইদানিং সে আগন্তুকের কথাও আর মনে পড়ে না মেয়েটির, কিন্তু আগন্তুক তার কাজ ঠিকই করছে গোপনে। দীর্ঘ অমানিসার রজনী পেরিয়ে উষার আলো ফুটেছে ধরায়। রাতভর ক্লান্তি ঘুচিয়ে চারিদিকে ব্যস্ততা নতুন দিনের আগমনে। সানান এখনও গভীর সুপ্তিমগ্ন হোটেল রুমে। বাবা ডাক্তার আন্দালি ফোন দিয়েছেন জ্যেষ্ঠ পুত্রকে। বাবার ফোন দেখে তন্দ্রা ঘুরে সাড়া দিয়েছে সানান। হ্যালো আব্বু। ডাক্তার আন্দালি বিরক্তি সুরে বলল, তোমরা দেশে গিয়ে কি শুরু করেছো বলো তো? কি হয়েছে আব্বু? তুমি নাকি সায়নকে বকেছো? আমার বন্ধুর 2 মেয়ের সাথে তোমাদের দুজনের বিয়ে ঠিক করতে চেয়েছিলাম, আর তোমরা 2 ভাই দেশে গিয়ে সব উল্টোপাল্টা করে বসে আছো। দেখো আব্বু, মেজো চাচা জীবিত থাকতেই মাঝে মাঝে বলতো সেহেরকে আমার সাথে বিয়ে দেবে। আমি হয়তো মেয়েটিকে বিয়ে করার কথা কখনো কল্পনাও করিনি, তবে এতিম বলে ওর জন্য সবসময় একটা মায়া কাজ করতো আমার। দেখতেও ভীষণ ভালো লাগতো। মায়া লাগতো, ভালো লাগতো, বিয়েও তো করেই ফেলেছো। জানি না কি হয়েছিল তোমার সাথে। আমার এমন অনাকাঙ্ক্ষিত বিয়ের রহস্য উদ্ঘাটন করতে চেয়েছিলাম, কিন্তু যেদিন বন্ধুদের সাথে আলোচনা করতে গেলাম সেদিনই আমার এক বন্ধু অগ্নিদগ্ধ হলো। বন্ধুর অসুস্থতায় রহস্য উদ্ঘাটনে কাজ আর আগাতে পারিনি। সে যাই হোক, তার জন্য সায়নও রিজেক্ট করে দেবে পাত্রীকে। আমার বন্ধুর মেয়ে দুটো ভীষণ কষ্ট পেয়েছে। শোনো আব্বু, আমরা তো ওইসব পাত্রীদের সাথে প্রেম করিনি। দেশে এসে সায়নের ভুলে মেহেকের কপালটা খুব বাজেভাবে পড়ে গেল। মেয়েটার স্বপ্নগুলো নষ্ট হয়ে যেতে পারতো। সায়নেরই তো উচিত ওর দায়িত্ব নেয়া, তাই না? এসব ভেবে আমি সায়নকে অনুরোধ করেছি মেহেককে বিয়ে করার জন্য। তোমাদের যা ইচ্ছা তাই করো, কিন্তু আমার বন্ধুর ভীষণ ক্ষিপ্ত হয়েছে।
তুমি তো বিয়ে করে পার পেয়েছো, কিন্তু সায়ন তো আনমেরিড। পাত্রী ওকে বিয়ে করার আশায় এখনো বুক বেঁধে আছে। মেয়েটা নাকি কেঁদে কেটে বুক ভাসাচ্ছে সায়নের জন্য। ঠিক আছে আব্বু, তুমি চিন্তা করো না, বিষয়টা দেখা যাবে। ডাক্তার আন্দালিব কথা না বাড়িয়ে ফোন কেটে দেয়। সানান তৎক্ষণাৎ ফোন দেয় ছোট ভাই শামসকে। প্রভাতের প্রথম প্রহর এসেছে বেশ আগে। স্বপ্ন নিদে মগ্ন হয়ে শামস এখনও শয্যায় ত্যাগ করেনি। নিদ করে ভাইয়ের ফোন রিসিভ করে শুনেছে ঘটনার আদ্যপান্ত। ঝটপট শয্যা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নেয় শামস। ক্লান্ত সায়নও ফিরে এসেছে মর্নিং ওয়াক সেরে। সায়নের সামনে বসেই ওর দেখে আসা পাত্রীকে ফোন দেয় শামস। দুবার রিং হতে মেয়েটি ফোন রিসিভ করে। হ্যালো। জি, আমি শামস আন্দালিব, ডাক্তার সায়নের ছোট ভাই। সায়নের পাত্রী ভীষণ বিরক্তির সুরে জবাব দেয়। জি বলুন। আপনাদের দুই ভাই তো বেইমানি করেছেন আমাদের সাথে। আরে কি যে বলেন, আপনারা তো আরো বেঁচে গেছেন। মানে? সানান ভাইয়া তো বিয়ে করে নিয়েছে চুপি চুপি, আর সায়ন ভাইয়া আপনাকে পুরো বাঁচিয়ে দিয়েছে। আমি এসবের কিছুই শুনতে চাই না। ডাক্তারদেরকে আমাদের পছন্দ হয়েছিল। ডক্টর সানান না হয় বিয়ে করেছে, কিন্তু সায়ন তো করেনি। আমি যে কোনোভাবে সায়নকে চাই। এই কয়দিনে কত কথা বলেছি লাজুক ডক্টরের সাথে। আহা, লাজুক হলে কি হবে, ও তো পুরাই একটা লুচ্চা। এমন বিশেষণে বিশ্বসিত হয়ে সায়ন নাক মুখ খিচে তাকায় শামসের পানে। ওইদিকে পাত্রী চেঁচিয়ে বলছে। লুচ্চা হোক, আমি বিয়ের পরে ঠিক করে নেব ওকে। আরে লুচ্চা আবার ঠিক হয় নাকি? আজ এর সাথে কাল ওর সাথে প্রেম চালাইতেই থাকে সায়ন ভাইয়া। আমার সাথে বিয়ে হলে এসব পারবে না। আমি আঙুলে মতন সোজা করে ফেলবো সায়নকে। জীবনেও পারবেন না, ওর কোনো মান সম্মান নেই। এমন লুচ্চা যে আমার গার্লফ্রেন্ডকে পর্যন্ত কেড়ে নিয়েছে। এমন ডাহা মিথ্যা শুনে সায়ন কপালে হাত দিয়ে কাঁদো কাঁদো চেহারায় মাথা নাড়ে ডানে বামে। এই মুহূর্তে শামসকে কিছু বলারও সুযোগ নেই। ছেলেটির পাত্রীকে যে বিদায় করতেই হবে। বেচারা এখন বড্ড নিরুপায়। ওইদিকে পাত্রী বিরক্তির সুর টেনে বলে দিল। ছি ছি ছি, ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডকে নিয়ে গেছে? এত লুচ্চা। এতই লুচ্চা। জানেন, আমার না দুটো গার্লফ্রেন্ড ছিল, ওরা দু ভাই দুটোকে ভাগ করে নিয়ে গেছে। দেখেন না, ওরা নিজেরা বিয়ে করতে এসেছে, আর আমার বিয়ের কথা একবারও ভেবে দেখছে না। আপনার ভাইরা যা লুচ্চা, আল্লাহ বাঁচিয়েছে আমাদের দুই বোনকে। ভাগ্য ভালো এসব লুচ্চার সাথে বিয়ে হয়নি। ঠিক বলছেন। মিস্টার শামস, আপনি বিয়ে করলে ওরা বউও নিয়ে যেতে পারবে। আপনার বিয়ে করার কোনো দরকার নেই। ধুর বেরি, কি কস না কস, আমার বিয়েতে কুফা লাগিয়ে দিস না। বিড়বিড় করে বলল শামস। ওই পাশ থেকে সায়নের পাত্রী কিছুই বুঝতে পারেনি। রাখি বলে বিরক্তির সাথে ফোন কেটে দিয়েছে শুধু। আজ শামস ঘুম থেকে ওঠার আগে মোকাম্মেল এসেছিল বাড়িতে। তখন নিয়মানুবর্তী সায়নও ছিল মর্নিং ওয়াকে। চাচি আজও শেহরের ব্যাপারে আশ্বস্ত করেই বাড়ি ফিরিয়েছে মোটু মোকাম্মেলকে। শেহর ভাবছে মডেলিংয়ের ব্যাপারে সানানের সাথে আলাপ করতে হবে আগে। না জানিয়ে কোথাও যাওয়া উচিত হবে না। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মেয়েটি চুপি চুপি ফোন দেয় স্বামীকে। বেচারা ডাক্তার আজও ফোন রিসিভ করেই জানায়। আমি ভীষণ ব্যস্ত, রাতে কথা হবে। শেহরের কানে ভেসে আসে কান্না আর কোলাহলের শব্দ। মেয়েটি ভীষণ কৌতূহলী এই কণ্ঠে স্বামীকে শুধায়। আপনার চারপাশে এত কোলাহল আর কান্নাকাটির শব্দ কেন? বলেছি তো ব্যস্ত আমি, রাতে সব বলবো। কথাটা বলে মুহূর্তেই ফোন কেটে দেয় সানান। ফোনালাপের মাঝে চাচি আর সামিরা চলে এসেছিল শেহরের কক্ষে। সানান ফোন কেটে দিতে চাচি রাহিলা বলল। দেখছোস, সানান তোরে কোনো পাত্তাই দিল না, কোনোদিন দিবও না। শেহর অভিমানী কণ্ঠে প্রতিবাদের সুরে জবাব দিল। ডাক্তার সারান আগেও কোনোদিন আমার সাথে তেমন কথা বলেনি। উনি তো সবসময় এমন। তোরে তো সাফাই গাইতে হইবে না, আমরা সবই বুঝি। বয়স তো আর এমনে এমনে বাড়ে নাই। কি বুঝাস তুই আমারে? রাহেলার কথা শুনে শেহর দীর্ঘশ্বাস ছাড়ে আনমনে। একদিকে হতাশা, স্বামীর সাথে এখনো একটু ভালো করে কথা হয়নি। অন্যদিকে এরা এসে খোঁচা দিচ্ছে স্বামীর ব্যবহারে। সারানের উপর এখন বড্ড অভিমান হচ্ছে মেয়েটির। একটু কি আলাপ করতে পারে না সময় করে? গতরাতে যে বরের সাথেই আলাপ হয়েছে সেই হিসেব কি আর শেহরের আছে? নিরন্তর অভিমানী ভাবনায় ভেসে যাচ্ছে মেয়েটি। এসব ভৈরী ভাবনার ঘোরের মাঝে চাচি রাহেলা এসে মাথায় হাত বুলিয়ে মমতার সহিত বলে। দেখ শেহের, তোর সাদেক সাসার তো অনেক অনেক ঋণ। আন্দালিব বাইজানেও রাগ কইরা লন্ডন থেকে তোর সাসারে এখন আর কোনো টাকা পাঠায় না। এত এত ঋণ কেমনে শোধ করবো সে? তুই আর স্বামীরাই যদি মডেলিংয়ের কাজ শুরু করস,
তাইলে কিছু টাকা পাইতি, ওই টাকা দিয়ে তোর চাচার ঋণ শোধ করতে পারতাম। রাহেলার কথায় পাহাড়ের মতো অসমতল কিছু ভাবনা এলো শাহেরের হৃদয়ে। মেয়েটি জানে চাচার মাথায় বিশাল ঋণের বোঝা। এ ব্যাপারটা কিছুটা খারাপ লাগে মেয়েটির, তবে এই খারাপ লাগার পরিমাণটা খুব বেশি নয়, কারণ চাচা যে অপরাধী। বেসরকারি হাই স্কুলের হেডমাস্টার ছিলেন সাদেক চাচা। বছর দেড়েক আগে স্ত্রী কন্যা নিয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর বেড়াতে যান। সেখান থেকে ফিরে মালদ্বীপে গিয়েও রাজকীয় ভ্রমণ সেরে আসে তারা। এসব দেশ ভ্রমণকালে বিলাসী শপিং করে সামিরা আর রাহেলা। আসলে চাচার স্কুল ফান্ডে সরকারি 20 লাখ টাকা এসেছিল। সেই টাকা খরচ করে বউ মেয়েকে নিয়ে বিলাসী ভ্রমণ করেছেন সাদেক আহমেদ। ভ্রমণ শেষে দেশে ফিরে স্কুল কর্তৃপক্ষকে জানান ঘরে ডাকাতি হয়েছে। ডাকাতরা ওনার অনুপস্থিতিতে 20 লাখ টাকা লুট করে নিয়েছে, কিন্তু স্কুল কমিটি সন্দেহ করে হেডমাস্টার সাদেক আহমেদের ফান্ডের অর্থ খরচ করে বিদেশে ভ্রমণ করেছেন। ডাকাতি হবার তেমন কোনো প্রমাণও দেখাতে পারেননি সাদেক মিয়া। ফলস্বরূপ তার চাকরি চলে যায়। স্ত্রী কন্যার বুদ্ধিতে ফান্ডের টাকা খরচ করেছেন তিনি, কিন্তু ওদের বুদ্ধিতে লোকটার শেষ রক্ষা হয়নি। চাকরি তো গিয়েছে, মান সম্মানও গিয়েছে বোনাস হিসেবে। আর 20 লাখ টাকা, সে টাকায় সুদে আসলে জরিমানা হয় বেচারার। আগেও বারবার বউয়ের বুদ্ধিতে স্কুল ফান্ডের টাকা মেরেছিলেন তিনি। সবকিছু উঠে আসে তখন একটানে। বেসরকারি হাই স্কুলে চাকরি বলে এককালীন টাকাও ছিল সামান্যই, সেই টাকাও উঠিয়ে দিতে হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। স্কুল ফান্ডের টাকা আত্মসাতের পর থেকে ভাইকে আর সাহায্য করেননি ডাক্তার আন্দালিব। সাদেক আহমেদ পড়ে যান অর্থকষ্টের এক অতল তলে। স্কুলের ঋণ এখনো পুরোপুরি শোধ হয়নি তার। বিশাল ঋণের ভারে জর্জরিত তিনি। সাদেকের স্ত্রী কন্যা সেই ঋণের ইস্যু নিয়ে শাহেরের মন বিগলিত করার প্রচেষ্টা চালাচ্ছে এখন। মেয়েটা মগ্ন হয়েছিল চাচার করুণ পরিণতি ঘটনা স্মরণে ও স্মৃতিময় ভাবনার মাঝে। চাচি রাহেলা বলছে, তুই কালকের দিনটার জন্য ঢাকায় চল, এই একটা দিন গিয়া বিজ্ঞাপনী সংস্থার সাথে দেখা কইরা আসলেই হইব। আমি একলা মোকাম্মেলের সাথে কোথাও যাইতে পারবো না। তোর একলা যাওয়া লাগবো না তো, আমিও যাইমু তোর সাথে। দুইজন মেয়ের কি এইভাবে মোকাম্মেলের সাথে যাওয়া ঠিক হবে? ঠিক আছে, আমিও যাইমু সাথে। তৎক্ষণাৎ রাহেলা আশ্বস্ত করে শেহেরকে। মেয়েটি সচকিত ভঙ্গিতে বলে ওঠে, কিন্তু দাদি, বুড়িটারে তোর চাচাই দেখবো, আমরা তো খালি কয়েক ঘন্টার জন্য যাইমু, কালকে যাইয়া আবার কালকেই ফিরে আসমু। ও, আমি আছি না, কোনো ভয় নেই তোর। রাহেলার কথা শুনে শেহের চুপটি করে বসে থাকে মৌন বদনা হয়ে। রাহেলা সামিরা এতিম মেয়েটিকে প্ররোচিত করে ফিরে যায় নিজ নিজ ঘরে। মেহেক ছাড়াও তরি নামে শেহরের আরেকজন ঘনিষ্ঠ বান্ধবী আছে। আজ এই বাড়ির সামনে দিয়ে তরি যাচ্ছিল এই এক বিয়ের প্রোগ্রামে। বান্ধবীকে সারপ্রাইজ দিতে রিক্সা ছেড়ে দিয়ে মেয়েটি প্রবেশ করে শেহরদের বাড়িতে। বিয়ের প্রোগ্রামে অংশগ্রহণের জন্য শাড়ি পরে বাহারি সাজে সেজেছে তোর। এদিকে খানিক আঘাতপ্রাপ্ত পা নিয়ে শামস বের হচ্ছিল বাড়ি থেকে। আচানক এই শাড়ি পরিহিতা নারীতে নয়ন থমকে যায়। ছেলেটির মাঝারি উচ্চতা, শ্যামরঙা তরির বদনখানি গোলাপের মতো গোলাকার। সরু ঠোঁট, চিকন নাক আর কাজল কালো দুটি আঁখি বদন জুড়ে এনেছে অসীম মায়া। বাহারি সাজগোজ ভীষণ পছন্দ মেয়েটির। আজ শাড়ি পরে ললনার সাজে নজর কেড়েছে শামসের। বান্ধবী শাহের মুঠোফোনে 3 লন্ডন বয়ের ছবি কয়েকবার দেখেছে তরি। আজ নয়ন সম্মুখে দেখে শামসকে সহজে চিনতে পারে মেয়েটি। বেচারা শামস তো চেনে না ওকে, মুখোমুখি কখনো পরিচয় হয়নি বলে তরিও কোনো আলাপ করেনি বান্ধবীর দেবরের সাথে। মেয়েটি ঘরে ঢুকে যেতেই শামস ফোন দেয় শাহেরকে। ফোন রিসিভ করে হ্যালো বলতে শামস কৌতূহলী কণ্ঠে শুধায়, এই শাড়ি পরা মেয়েটি কে রে শেহের? আমার বান্ধবী। বিয়ে হয়েছে ওর? না কোনো রিলেশনে আছে? না ভাইয়া, একদম পিওর সিঙ্গেল। আলহামদুলিল্লাহ। কি হয়েছে শামস ভাইয়া? শাহেরকে জবাব না দিয়ে ফোন কেটে দেয় শামস। তাৎক্ষণিক দুটো ডিগবাজি দিয়ে মনে মনে বলল, তুমি পূর্ণিমার চাঁদের মতো, স্বপ্নের রানীর মতো, কল্পনার প্রেয়সীর মতো। পায়ে ব্যথা ছেলেটির, তবুও খুশিতে ডিগবাজি দিয়ে পায়ের ব্যথাটা যেন আরো বাড়িয়ে দিল। ডিগবাজি শেষে শামস গিয়ে দাঁড়ায় বাড়ির তরুণ সম্মুখে। তরিকে আরেকবার দেখার বড্ড বাসনা তার হৃদয়ে। স্বপ্নীল ভাবনার বর্ণিল রঙে যেন হারাচ্ছে সে গোপনে। এমন সুখময় ভাবনার বেসামাল দোলার মাঝে শেহের ঘরের সামনে এগিয়ে এসে বিদায় দেয় তরিকে। গেটের ওখান থেকে সবকিছু পর্যবেক্ষণ করে শামস। ছেলেটি এক পায়ে হাঁটু ভেঙে গেটের পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। তরিকে আরেকবার মন ভরে দেখার বাসনায় বিলাসী হয়েছে তার হৃদয়। তরি ধীরে ধীরে এগিয়ে আসছে তরুণের দিকে। মেয়েটির রুমঝুম নুপুরে শব্দ ঝড় তুলে যাচ্ছে শামসের বুকে। রাঙা রাঙা স্বপ্ন এসে ভাবনার আবেশে রঙিন করতে চায় তার অবাধ্য হৃদয়কে। ঝিরিঝিরি করে প্রণয় হাওয়ার দুলছে মন আজ আনমনে। শামসের এমন ভাবনায় হারাবার ক্ষণে তরুণ পেরিয়ে আসে তরি। রিক্সার জন্য দাঁড়ায় তরুণেরই উল্টো পাশে। এরই মাঝে একজন লোক শামসের নিকট দৌড়ে এসে বলে, পাইছি আপনি রে।
শামস নিমিষে চমকে যায়। লোকটিকে দেখে ইনি হচ্ছেন সেই খেজুর রসওয়ালা যার বইয়ের নিকট থেকে ধুরন্ধুরি করে শামস 4 হাঁড়ি রস নিয়ে এসেছিল। খেজুর গাছি শামসের সামনে দাঁড়িয়ে তর্জনী উঁচিয়ে বলে, আপনি তো আমার খেজুরের রস চুরি করছেন। বেয়ার চুরির ঘটনা শুনে তরি মুখ টিপে হাসে। শামস নিরুপায়ের মতো করে একবার তাকায় তরির পানে, পরক্ষণে গাছিকে অচেনা ভাব করে বলে, কি বলছেন না বলছেন? আমি রস চুরি করতে যাব কেন? আমি তো লন্ডন থেকে এসেছি। লন্ডন থেকে আইসা আমার খেজুরের রসের হাড়ি চুরি করছেন। তরি এবার খিলখিল করে হাসছে লোকটির কথা শুনে। শামস করুণ দৃষ্টিতে শর্মিন্দার ভঙ্গিতে তাকায় তরির পানে। এরপরই পকেট থেকে ওয়ালেট বের করে নেয়, দ্রুত হাতে একটানে সব টাকা বের করে গাছিকে দিয়ে বলে, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, তবুও আপনাকে আমি রসের ক্ষতিপূরণ দিলাম। আপনি যেতে পারেন এবার। যাইবো মানে? খালি টাকা দিলে তো হইব না। আমার রসের হাড়িগুলা কই রাখছেন? সেই চোরা হাড়িগুলাও ফিরায় দেন। এবার যেন পুরোপুরি ধরা খেয়ে গেল বেচারা। বেয়ার এহেন বেতাল অবস্থা দেখে হিহি করে হেসে একটা রিকশায় উঠে যায় তরি। রিকশা ছুটতে শুরু করা মাত্রই শামস গাছের কাছ থেকে ছো মেরে টাকাগুলো নিয়ে আসে। ধমকে সুরে বলতে থাকে, আপনি আর সময় পেলেন না ঝামেলা করার। আপনাকে 1 পয়সাও দেব না আমি। যান, ভাগেন। এর মধ্যে সায়ন চলে আসে গেটে। গাছের নিকট থেকে সব শুনে শামসকে দুটো ধমক দেয়। ছেলেটি দ্রুত পায়ে ঘরে গিয়ে রসের হাঁড়ি 4টি নিয়ে আসে। খেজুরের রসের মূল্য পরিশোধ করে দিলে গাছি ফিরে যায় আপন গন্তব্যে। পছন্দের মেয়ের সামনে চোর সাব্যস্ত হওয়ায় বিষণ্ণ বদনে শামস ঘরে ফিরে আসে। উপর হয়ে শুয়ে পড়ে বিছানায়। এরই মাঝে সামির একটা বাটিতে বরফের টুকরো নিয়ে হাজির হয় শামসের কক্ষে। শিয়রের পাশে দাঁড়িয়ে মিষ্টি করে ডেকে বলে, শামস ভাইয়া, আমি তোমার পায়ে বরফ দিয়ে দিই, তাইলে পায়ের ব্যথাটা সাইরে যাইব। কথাটা বলেই বরফের বাটি বিছানায় রেখে সুতি কাপড়টা কাঁধ থেকে হাতে নেয় সামিরা। উঠোনের কোণে মুঠোফোনে আলাপরত সায়নের পানে তাকে চেয়ারে বসতে নেয় কুচক্রি মেয়েটি। শামস এতক্ষণে চুপিসারে উঠে বসেছিল বিছানায়। ছেলেটি একটানে চেয়ার সরিয়ে দেয় জায়গা থেকে। সামিরা ধপ করে নিচে পড়ে যায়। কোমর ধরে ব্যথায় চিৎকার করতে করতে বলে, তুমি আমায় ফেলে দিচ্ছ কেন শামস ভাইয়া? তোর এসব সেবা যত্ন চাই না আমি। আরেকবার আমার রুমে এলে এর থেকে বড় শাস্তি দেবো তোকে, কথাটা মনে থাকে যেন। সামিরা কেঁদে কেঁদে ফিরে যায় মায়ের কাছে। এরই মাঝে উঠোন থেকে সায়নও ফিরে আসে ঘরে। এসে রাশভারী কণ্ঠে শামসকে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।